প্রথম ইন্তিফাদা শুরু হয় একটি পাথর দিয়ে। ইসরায়েল ও পশ্চিমা সংবাদ মাধ্যম বিশ্বকে এটাই বারবার বলেছে, পাথর ক্যামেরায় ধরা ও দেখানো সহজ, কিন্তু একটা পারমিট সিস্টেম দেখা অনেক কঠিন। ২০ বছর ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলি সামরিক শাসনের অধীনে ছিল। ১২০০ সামরিক আদেশে সাধারণ মানুষের জীবন নিয়ন্ত্রিত হতো, চলাফেরা থেকে কথা বলা সবই। এটি শুধু কাগজে নীতিমালা নয়, দেয়ালে পোস্টার লাগানোও ছিল নিরাপত্তার বিষয়। শহর কর না দিলে শেষে সৈন্যরা বাড়ির আসবাবপত্র জব্দ করত, কিন্তু ক্যামেরাগুলো ছিল রাস্তায় তাক করা। ইসরায়েল এগুলোকে বলতো বিশৃঙ্খলা, পশ্চিমা সংবাদে এগুলো ছিল দাঙ্গা। পুরো বিষয়টি গল্প থেকে মুছে ফেলা হতো, পরের রেকর্ডগুলো তারা আড়ালে রেখেছিল। ইসরায়েলি ফিলিস্তিনি মিডিয়া, জাতিসংঘ নথি ও পশ্চিমা সংবাদ মাধ্যম বিশ্বের তথ্য নিয়ন্ত্রক। এটি পাথর দিয়ে শুরু হয়নি, ৯/৩ ও এটি শেষ হয়নি। আর্কাইভে কি আছে তা দেখুন। ৬৭ যুদ্ধে ইসরায়েলি দখলের ২০ বছর পর অধিকৃত এলাকায় তীব্র প্রতিবাদ শুরু হয়। ৫ লাখ ফিলিস্তিনি রাস্তায় নেমে ইসরায়েলি দখলের অবসান দাবি করে। বিদ্রোহ দমনে ৮০,০০০ ইসরায়েলি সৈন্য পাঠানো হয়। ফিলিস্তিনিদের অস্ত্র, বন্দুক বা বোমা নয়, ছিল পাথর। ৬ বছরে ১৩০০-র বেশি ফিলিস্তিনি নিহত, ১,২০,০০০ আহত এবং ৬ লাখ জন কারাবরণ করে। আর্কাইভগুলো বিদ্রোহের অনেক পরে আসে। রাস্তা বদলানোর পর ক্যামেরা আসে, সৈন্যটি ঘুরে, পাথর ছুটে আসে, মানুষ চিৎকার করে পালাচ্ছে। আর সেই মুহূর্ত থেকেই গল্পের শুরু, যেন নতুন যাত্রা শুরু হলো। বিদ্রোহ হঠাৎ হয় না, ফাটল ধরার আগে দীর্ঘদিনের চাপ থাকে। রেকর্ডটি ধীরে দেখা যাক। ফিলিস্তিনিদের বিদ্রোহের কারণ ও এর দ্রুত নামকরণের বিষয়টি দেখুন। সংঘর্ষ, দাঙ্গা বা নিরাপত্তা সমস্যা, এই শব্দগুলো দর্শকদের নির্দিষ্ট দিকে পরিচালিত করলেও মূল কারণগুলো আড়ালে রাখে। ১৯৮৭ সালের মধ্যে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা ৩ দশক ধরে চলা এক দখলদারিত্বের মধ্যে বাস করছিল। দখলদারিত্ব শব্দটা দূর থেকে স্পষ্ট মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ছিল অতি সাধারণ, যেমন কর্মস্থলে যাওয়ার পথ, বাড়ির নথি, পারিবারিক চেকপয়েন্ট, ব্যাহত স্কুল আর মাঠে যাওয়ার পথ আজ বন্ধ। এই অনুমতি শাসন, যা আধিপত্যকে বৈধতা দেয়। সিল, গেট, সামরিক আদেশ, ডেস্কের ফাইল বা অনুমতি সাপেক্ষে খোলা রাস্তা, বছরের ব্যবধানে মানুষ একই স্বাভাবিক বলে মেনে নেয়। ১৯৬৭ সালের গ্রীষ্মে ইসরায়েলের পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল পুরোপুরি শুরু হয়। ইসরায়েলি সেনারা সর্বোচ্চ ছিল। ১৯৬৭ সালের আগে অর্ধেক ফিলিস্তিনি তাদের জীবিকা নির্বাহ করত জমি থেকে, কিন্তু ইসরায়েল তাদের অনুমতি ছাড়া চাষাবাদ করতে নিষেধ করল। চেকপয়েন্টগুলো ফিলিস্তিনিদের নিজেদের জমিতে অবাধে চলাফেরা করতে বাধা দিত। এই জমি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মূল কেন্দ্র। দখলের প্রথম ৬ মাস বিদেশি বাণিজ্য বন্ধ থাকায় মানুষ ইসরায়েলি বাজার থেকে আমদানি শুরু করে। এভাবেই ফিলিস্তিনিদের সব পেশার মানুষ জায়নিস্ট সত্তার সঙ্গে জোড়ালো। কৃষিজমি কমছে, এখন শুধু বৃদ্ধরাই চাষবাস করেন, আর তরুণরা কাজের জন্য ইসরায়েলি এলাকায় লাইনে দাঁড়িয়ে থাকে। তাই উৎপাদন ও জমির সঙ্গে মমত্ববোধের ধারণা হারিয়ে গেল, যদিও কৃষক তখনও জমিতে ছিল। ১৯৬৭ পরবর্তী দশকে ইসরায়েল পশ্চিম তীর ও গাজায় ৪৫টি বসতি গড়ে তোলে। এখানেই ক্যাম্প ডেভিডের ভাষার গুরুত্ব শুরু হয়। কাগজে কলমে শব্দগুলো ছিল অগ্রগতি, স্বায়ত্তশাসন ও আলোচনা, কিন্তু বাস্তবতার চেয়ে ভাষা দ্রুত বদলায়। এটি ছিল জনগণের স্বায়ত্তশাসন, ভূখণ্ডের সার্বভৌমত্ব নয়। এটা কোনো কারিগরি টিকা হয়। পার্থক্যটা হলো আলোচনা বনাম জুলির ওপর কর্তৃত্বের। তাই প্রশ্ন হলো, সীমান্ত কার? চলাচল ও প্রত্যাবর্তনকে নিয়ন্ত্রণ করে, ভবিষ্যৎকে নির্ধারণ করে। উত্তরহীন এই প্রশ্নে শান্তি প্রক্রিয়া যেন এক রুদ্ধদ্বার ঘর, যেখানে অন্যরা আপনার ভাগ্য লেখে আর আপনি বাইরে থেকে তালাবদ্ধ। গাজায় এই বৈপরীত্য স্পষ্ট করেছিল। ভিড়, শরণার্থী শিবির ও সামরিক শাসনের অধীনে অনেক ফিলিস্তিনি ১৯৪৮ থেকে বাস করছিলেন এবং ১৯৬৭-র পর নতুন শাসনের অধীনে বড় হন। গাজার তরুণদের কাছে দখলদারিত্ব কোনো ব্যাঘাত ছিল না, এটাই ছিল তাদের শৈশবের স্বাভাবিক পরিবেশ। দেয়ালগুলো তখনই ছিল,
সৈন্যরাও তখনই ছিল, কাগজপত্র তখনই পরীক্ষা করা হচ্ছিল, আর ভবিষ্যৎ তখনই সংকুচিত মনে হচ্ছিল। মিলার জানান, ইসরায়েলি হামলায় তিনি উদ্বিগ্ন এবং 9 জন ফিলিস্তিনিকে বহিষ্কার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এতে উত্তেজনা কমবে না। তবে দারিদ্র্য, বঞ্চনা, কাদামাখা গলি আর খোলা নর্দমার এই ক্যাম্প, যা হাজারো মানুষের আবাস, মিস্টার মিলারকে ক্ষুব্ধ করে। এখানকার অবস্থা সভ্যতার জন্য অবমাননাকর। উপকূলের কাছেই সমৃদ্ধি থাকলেও এখানে চরম দুর্দশা, যা বিশ্বের যে কোনো প্রান্তের মতো ভয়াবহ। গাজা এখন চরম অনিশ্চয়তায় আছে। 20 বছর পরেও উন্নতিহীন অবস্থায় এদের ভবিষ্যৎ কি? ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব এড়াতে পারে না। এরপর মি মেলর এক সেনা কর্মকর্তার সাথে তর্কে জড়ান, যিনি পাথর ছোড়ার অভিযোগে 14 বছরের এক কিশোরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিলেন। এই চাপ স্পষ্ট ছিল। 1988 জানুয়ারিতে গাজা সফররত এক ব্রিটিশ মন্ত্রী পরিস্থিতি দেখে একে সভ্যতার জন্য অপমানজনক বলেন। এতে বিস্ময়ের কোনো সুযোগ থাকে না। শিবির, বঞ্চনা ও দায়িত্ব ছিল স্পষ্ট। প্রশ্ন হল, এগুলো কি রাজনৈতিক বাস্তবতা নাকি বিস্ফোরণ পর্যন্ত শুধু নেপথ্য শব্দমাত্র? শিবিরের কিছু অংশ কারফিউর আওতায় থাকায় নির্দিষ্ট ব্লকে নিয়মিত ত্রাণ বিতরণ ব্যাহত হচ্ছে। অধিকাংশ মানুষেরই খাবার খুব কম, কারণ তারা টাকা উপার্জন করতে পারেনি বা পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে পারেনি। মজুদ ফুরিয়ে গেছে, কারণ প্রায় 3 সপ্তাহ ধরে আগুনের সময় কারফিউ চলেছে। তারা শিশুদের হত্যা করে, এমনকি নিজেদের সন্তানদেরও মেরে ফেলে। মাঝরাতে সমুদ্রের বুকে তারা খুন করে। তারা খুনি। তারা রাতের বেলা তরুণ ছেলেদের ধরে নিয়ে যায়, তাদের জামা কাপড় খুলে ফেলতে বাধ্য করে এবং এভাবেই রাত কাটাতে বলে। দেখুন, গ্রেপ্তারযোগ্য কিছু তো দেখলাম না। ওদের ধরলেন কেন? মিলার কেন গ্রেফতার করা হলো? কারণ তারা নেশাগ্রস্ত হয়েছিল। কিন্তু আমি কোনো পাথর দেখিনি। কোনো পাথর দেখিনি। তাদের কেন গ্রেপ্তার করা হলো? আমরা পেয়েছি। বাইরে থাকায় ওদের ধরা হয়েছে। আমি আসা ঠিক পরেই। কর্নেল, এটা দেখুন। এটা ভালো নয়, একদমই ভালো নয়। তারপর এলো জাবালিয়া। দক্ষিণ লেবানন থেকে হ্যাং গ্লাইডারে আসা হামলায় 6 ইসরায়েলি সেনা নিহত হয়। এর কম 2 সপ্তাহ পর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে একটি ইসরায়েলি সেনাবাহিনীর ট্রাক ফিলিস্তিনিদের একটি দলের ওপর উঠে যায়, যাতে 4 জন নিহত এবং আরও 7 জন আহত হয়। ইসরায়েল দাবি করেছিল এটা ছিল একটা দুর্ঘটনা। ফিলিস্তিনিরা বিশ্বাস করেছিল এটা ইচ্ছাকৃত ছিল। আজিজা আব্দুল ফাত্তাহ তাহের সেখানে ছিলেন। ট্রাকটি তাদের পিষে দেয়। হাসপাতালে নেওয়ার সময় আমরা পিছু নিই। পরে তারা তাদের মরুভূমিতে কবর দেয়। ফিলিস্তিনি সাংবাদিক সাফওয়াত আল কাহলুত মনে করেন পরের সকালটি ইতিহাসে স্মরণীয় হবে। দাফনের পর অনেক সমস্যা হয়েছিল। শহীদ পরিবারগুলো থানায় হামলা করলে গুলিবর্ষণ হয়। তখনই বুঝলাম নতুন কিছু ঘটছে। স্কুলের তরুণরা এসে এই এলাকার জড়ো হলো। তারা ইসরায়েলি জিপ ঘিরে পাথর ছুটতে থাকে। ইসরায়েলি টহল দলটি পেছনের ওই বাড়িতে লুকানোর চেষ্টা করে। বিপাকে পড়া সৈন্যরা তখন এলোপাথারি গুলি চালায়। অনেকেই আহত হয়েছিল। তাদের মধ্যে আমার চাচাতো ভাই আহমেদ আল খানাউতো ছিল। সেদিনই শহীদ হাতেমাল সিসির নামে এই চত্বরের নামকরণ করা হয়, যিনি ছিলেন ইন্তিফাদার প্রথম শহীদ। 1987 সালের 8 ডিসেম্বর ছিল প্রথম ইন্তিফাদার আনুষ্ঠানিক সূচনা। ফিলিস্তিনিদের কাছে কোনো প্রকৃত অস্ত্র ছিল না, তাই তারা ইসরায়েলি সৈন্যদের দিকে পাথর ছুঁড়েছিল। গাজার কাছে ইসরায়েলি সামরিক যানের ধাক্কায় 4 ফিলিস্তিনি শ্রমিক নিহত হয়। এই দুর্ঘটনাই ছিল স্ফুলিঙ্গ। তবে একেই পুরো গল্প ভাবলে আসল প্রেক্ষাপট হারায়। সেই রাস্তায় হঠাৎ করে এই ক্ষোভ জন্মায়নি। এটি দীর্ঘদিনের কাঠামোর ফল, যেখানে ফিলিস্তিনিদের ক্ষতি তুচ্ছ, প্রস্তুত মাটিতেই স্ফুলিঙ্গ জ্বলে। ইতিহাসের আগে শোক, কৌশলের আগে ভয়, ভাষা পাওয়ার আগে ছিল ক্ষোভ, যা পরে ছড়িয়ে পড়ে। তাই এখানে সত্যিকারের জাতীয় ক্ষতির অনুভূতি রয়েছে।
তিনি দখলকৃত ভূখণ্ডে সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে বেশি সংযুক্ত ফিলিস্তিনি নেতা। অনেকের মতে আবু জিহাদ বিদ্রোহ পরিচালনা করায় তাকে হত্যা করা হয়। পুরো বিদ্রোহে পিএলওর প্রতীকগুলো স্পষ্ট ছিল। সর্বত্র তাদের পতাকা ও দেয়ালে দেয়ালে স্লোগান দেখা যেত। বিদ্রোহের স্লোগান হয়ে উঠেছে ইসরায়েল নয়, পিএলও। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন বাইরের পিএলও নেতারা সরাসরি জড়িত। একটা নেটওয়ার্ক এটি করে, একা কি হয় না, উস্কানি বা উত্তেজনা দেয়, টিকে থাকতে চায়, অবশ্যই। কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে পিএলও সম্পর্ক বেশ জটিল। দেশ বা সরকারহীন মানুষের জন্য পিএলওই তাদের একমাত্র আশ্রয়। এখানকার মানুষ পিএলওকে বিবেকের পাসপোর্ট, পরিচয়ের বাহন হিসাবে দেখে। অনেকের মতে বিদ্রোহটি স্বতঃস্ফূর্ত ছিল। এরপর তরুণদের এমন ছোট ছোট দল প্রায় প্রতিটি শহর গ্রামে গড়ে উঠল। এই দলগুলোর পিএলওর সাথে যোগাযোগ থাকলেও পাথর ছোড়ার জন্য কোনো আবু জিহাদের প্রয়োজন ছিল না, আর অস্ত্র না ব্যবহারের সিদ্ধান্তটি স্থানীয়ভাবেই নেওয়া হয়েছিল। ফিলিস্তিনিরা একে অপরকে ভয় দেখায়। এক গুপ্তচর নিহত হয়। পুলিশে থাকা ফিলিস্তিনিদের লিফলেটে সতর্ক করা হলে তারা গণপদত্যাগ করে। স্বতঃস্ফূর্ততা বেপরোয়া নয়, বরং স্থানীয়। ব্যাখ্যার আগেই পাড়াগুলো সংগঠিত হলো। কর্মী, ছাত্র ও পরিবার সহ সবাই দ্রুত একজোট হলো। একটা নাগরিক সমাজ দৃশ্যপটে উঠে আসছিল, কারণ তারা হঠাৎ করে কোনো হুমকি হয়ে ওঠেনি, কিন্তু কারণ শাসনের অধীনে জীবন। সেই সময়কার পরিস্থিতি এবং চারপাশের পরিবেশ এতটাই প্রতিকূল হয়ে দাঁড়িয়েছিল যে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা একেবারেই অসম্ভব এবং চরম মাত্রায় অসহনীয় হয়ে উঠেছিল। এদিকে রামাল্লায় ইহুদি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের সংঘর্ষের জেরে নিরাপত্তা বাহিনী ঢোকে। ভ্যান ফেলে দুই বসতি স্থাপনকারী পালালে ফিলিস্তিনিরা পাথর ছোড়ে। এই সংঘর্ষ দুই পক্ষের সমঝোতার কঠিন পথই দেখায়। ফিলিস্তিনি কর্মীদের মতে সমাধান একটাই, বসতি স্থাপনকারী ও তাদের রক্ষী সেনাদের এই ভূমি ছেড়ে যেতে হবে, যা তারা নিজেদের মনে করে। বিশ্ব একে অশান্তি বলার বা সংঘর্ষ শুরুর আগেই পরিস্থিতি ভিন্ন ছিল। দীর্ঘ দখলদারিত্বে চাপ বাড়ছিল। জাবালিয়ার স্পুলিংয়ে দখলকৃত সমাজ তখন আত্মসমীক্ষা শুরু করে। রাস্তার নিচের কাগজপত্র অনুসরণ করলে এই বিদ্রোহকে ভুল বলা কঠিন। গতকাল ইসরায়েলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি তরুণী নিহত হয়েছেন। আজ রাতে পশ্চিম তীরে আরও সহিংসতা ছড়িয়েছে। ফিলিস্তিনিরা পাথর ছুড়লে সৈন্যরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। নিচের কাগজপত্র অনুসরণ করলে বিদ্রোহটা অন্যভাবে দেখা যায়। পাথরার রাস্তা এখনো আছে, কিন্তু নথিপত্র এখন প্রশ্ন জাগায় কিভাবে একটা সমাজ এগিয়ে চলে যখন স্বাভাবিক জীবনকেই প্রতিনিয়ত দর কষাকষি করে নিতে হয়। তারা আমাকে নিয়ে গিয়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছিল। ইন্তিফাদা ফিলিস্তিনি মুক্তি সংস্থার পিএলওর জন্য এক বিস্ময়কর ঘটনা ছিল। নেতা ইয়াসির আরাফাত তিউনিশিয়ায় নির্বাসিত ঘাঁটি থেকে ঘটনাগুলো আনফোল্ডিং দেখছিলেন। পিএলওই ছিল একমাত্র সংগঠন যারা ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করার দাবি করতে পারত। এটাই বদলে গিয়েছিল যখন ইন্তিফাদার ঐক্যবদ্ধ জাতীয় নেতৃত্ব ইউএনএলইউ গঠিত হয়েছিল। এটাই ছিল প্রথম বিবৃতি, ঐক্যবদ্ধ নেতৃত্বের দ্বিতীয় কমিউনিকে। তখন এটাই ছিল সেই বিবৃতি। মূলত এই নেতৃত্ব গঠিত হয়েছিল 3টে গোষ্ঠী থেকে, ফাতাহ, পপুলার ফ্রন্ট এবং ডেমোক্রেটিক ফ্রন্ট। কয়েক মাস পর তাদের সঙ্গে যোগ দেয় পিপলস পার্টি, যাকে তখন ফিলিস্তিনি কমিউনিস্ট অর্গানাইজেশন বলা হতো। ইউএনএল ফিলিস্তিনিদের বিক্ষোভের উদ্দীপনাকে অন্য সংগঠিত অসহযোগ আন্দোলনে, যেমন শ্রমিক ধর্মঘটে, রূপান্তরিত করেছিল। অনামাজি কমিউনিস্ট সদস্যরাও সিদ্ধান্ত অনুযায়ী মসজিদে উপস্থিত হলেন এবং সেখান থেকে মিছিল বের করলেন। একটি লিফলেট হাতে হাতে ঘোরে। একটি দোকান বন্ধ হয়, অন্যটি মাইল দূরে। রান্নাঘরটি সরবরাহভুক্ত, পাঠশালাটি কারো বাড়িতে। দূর থেকে অগোছালো হলেও কাছে থেকে তা বুদ্ধিদীপ্ত। সংগঠন সবসময় মঞ্চ নিয়ে আসে বা দখলদারিত্বে সব সাধারণ দেখাতে হয়। ভাঁজ করা পাতা, প্রতিবেশী, দোকান, স্কুল বা উপাসনালয় সবই ছিল রুট। ফিলিস্তিনি সমাজ সমতল ছিল না। মুসলিম, খ্রিস্টান, বামপন্থী বা রক্ষণশীল, শহর ও গ্রামের সব পেশার মানুষই এখানে সামিল ছিল। ভিন্ন জীবন, ভিন্ন বিশ্বাস, ভিন্ন রাজনীতি। দখলদাররা একে প্রশাসনিক সমস্যা বলতে পারত। বিদেশি সংবাদে একে আরও অস্থিরতা বলা হতো। নথিপত্র গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈচিত্র্য ফিরিয়ে আনে। এটি ফিলিস্তিনি আন্দোলন ছিল, তবে প্রথমবার আমরা বিদেশি নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় ছিলাম না।
প্রথম নম্বর ঘোষণাপত্র ছড়িয়ে পড়তে শুরু করলো যেন এক ধরনের সংবিধান। আইনটি সবাইকে এক করলো, কাউকে কিছু বলতেও হলো না। লিফলেটগুলো চুপচাপ সর্বত্র প্রতিটি রাস্তায় বিলি করা হচ্ছিল। তখন আমি গর্ভবতী ছিলাম। এটাই ছিল আমার প্রথম গর্ভধারণ। বলল পেটে ছেলে, তাই ছবিটা ব্যাগে রাখলাম। আমরা রাতে বেরিয়েছিলাম লিফলেট বেরিকে। লিফলেটগুলো ব্যাগে থাকায় বের করে দিচ্ছিলাম। বাড়ি ফিরে দেখলাম যে 88 শুরুতে ঘোষণাপত্রগুলো আন্দোলনে ছন্দ আনে। এটা নিখুঁত যন্ত্র নয়, বরং স্নায়ুতন্ত্রের মতো জীবান্ত। কমিটিগুলো গুরুত্বপূর্ণ কারণ তারা স্লোগানকে ঘরে নিয়ে আসে। টেবিলে ওষুধ ও স্কুলের বই, কারফিউর আগে খাবার গোছানো, সাহায্যের খোঁজ রাখা, আর কার ছেলে আটক হলো তা জানা। এসব কাজ তুচ্ছ করা সহজ, কারণ তা সিনেম্যাটিক নয়, তবে এটাই আসল। সমাজ রক্ষার এসব কাজেই বিদ্রোহ বেঁচেছিল। এই কাজগুলো নারীদের মাধ্যমেই চলেছে। রাজনীতির অংশ হিসেবে টিয়ার গ্যাসের পর প্রাথমিক চিকিৎসা, সাক্ষরতা ক্লাস, খাবার সরবরাহ এবং রেড ক্রসের মাধ্যমে কারাগার পরিদর্শন। আমরা নির্বাসিতদের পরিবার নিয়ে একটি কমিটি গড়েছি। আমি আমাদের সৃষ্টির উদ্দেশ্যেই বেঁচে আছি। স্বাধীনভাবে বাঁচার জন্যই জন্মেছি। নারীদের প্রয়োজন। আমরা একটি নারীদের কলিকি। আমরা আগ্রাসনের প্রতিবাদী। বৃদ্ধা এক তরুণীর পাশে দাঁড়িয়ে। সমাবেশে নারীরাই ছিল সংখ্যাগুরু, না মোবারক না হুসেইন। পুরুষ কম ছিল কারণ অনেকেই বন্দী বা শহীদ হয়েছিলেন। নারীরা গত শতাব্দীর শুরু থেকেই জাতীয় সংগ্রামে যুক্ত ছিলেন, তবে তাদের উপস্থিতি সীমিত ছিল। ফিলিস্তিনি সমাজে কর্তৃত্ব থাকে বয়স্ক পুরুষের হাতে। যখন আপনি গ্রামে যান তখন নারীরা অংশগ্রহণ করেন না, কারণ সেখানে নারী পুরুষের মধ্যে আলাদা রাখা হয়। তারা নারীদের যৌথ কাজে অংশগ্রহণ মেনে নেয় না। তাই আমাদের ধারণা ছিল আমরা চাই নারীদের আরো ব্যাপক অংশগ্রহণ। প্রতিটি দল নারীদের নিজস্ব কাঠামো গড়েছিল। প্রকাশ্যে এটি সামাজিক কাজে নিয়োজিত থাকলেও বাস্তবে তা ছিল পুরো দস্তুর রাজনৈতিক ও সাংগঠনিক। নার্সারি, সেলাই কর্মশালা, নারীদের বুনন শেখানো, নারীদের রান্না শেখানো, সমবায়, এটাই ছিল প্রকাশ্য মুখ। কেউ লিফলেটটি নিত কারণ সে এতে বিশ্বাস করত। পেছনের কোনো গল্প না। এইভাবেই আন্দোলন টিকেছিল, শ্বাস নিচ্ছিল। ক্ষমতা প্রায়ই যত্ন সম্পর্কে একটা বিষয় ভুল বোঝে। যত্নকে তারা নির্দোষ ভাবে কারণ এটি ঘরোয়া দেখায়, কিন্তু অসম্মতিতে শাসনের ক্ষেত্রে খাওয়ানো, শেখানো বা সচেতন রাখা মোটেও নির্দোষ নয়। রান্নাঘর এখানে লজিস্টিক্স, পাঠ হলো প্রতিরোধ, আর কারাগারে সাক্ষাৎ স্মৃতিকে বাঁচিয়ে রাখে। বাজারে ছন্দটা দেখা গেল। লিফলেট বিলি হলো, একের পর এক শাটার নামলো। পুরো রাস্তাটা কোনো ইউনিফর্মধারী নির্দেশ ছাড়াই তাল মিলিয়ে চলল। ফিলিস্তিনিদের নতুন তরুণ নেতৃত্ব অর্থনীতিকে পঙ্গু করতে একের পর এক অহিংস ধর্মঘট শুরু করেছে। জরুরি অবস্থায় দোকান বন্ধ থাকলেও ধর্মঘট হয় কিভাবে? অ্যান্টিফাদার প্রধান কাগজে লিখে জানালে আমাদের রোজ দোকান বন্ধ করতে হয়। ওরা এটা সবাইকে পাঠায়। এই অর্থনৈতিক আন্দোলনে আমরা অস্ত্র ব্যবহার করছি না। এই সময় রামাল্লা, বেথলেহেম বা পূর্ব জেরুজালেমে গেলে দেখা যাবে ফিলিস্তিনি দোকানদারদের সর্বাত্মক ধর্মঘট চলছে। একীভূত জাতীয় নেতৃত্ব বোঝাতে চাইছিল আমরা নাগরিক অবাধ্যতা পালন করছি। স্ট্রাইক ক্যালেন্ডার ব্যক্তিগত হতাশাকে একটি যৌথ সূচিতে রূপ দেয়। এই ঐক্য বিপজ্জনক, কারণ হাজারো মানুষের সিদ্ধান্ত দখলদারি ব্যবস্থাকে তা মানতে বাধ্য করে। বয়কট সেই চাপ আরও বাড়িয়ে দেয়। এটি কেবল পণ্য বর্জন নয়, বরং এর পেছনে সম্পর্ককেও প্রত্যাখ্যান করা। দখলদারিত্ব শুধু চেক পয়েন্টে নয়, বরং মজুরি, আমদানি ও দৈনন্দিন কেনাকাটার প্রত্যেকটি হিসাবেও মিশে আছে। ফিলিস্তিনিরা স্থানীয় স্বনির্ভর প্রকল্প গড়ে তোলার সময় ভাবেনি দখলদারিত্ব শেষ হবে, তারা শুধু তা শিথিল করতে চেয়েছিল। এর অংশ ছিল দখলদারদের পণ্য বর্জন। বিকল্পের নেতৃত্বে কারা ছিল? নারী আন্দোলন ও সংগঠনগুলো। দখলকৃত অঞ্চল জুড়ে কৃষি উৎপাদন সমবায় গড়ে উঠেছিল। সাধারণত এগুলো নারীরাই চালাতেন। আমরা নারীদের প্রকল্প শুরু করতে সাহায্য করতাম।
আমি মোজকেই স্লিংয়ে বয়ে নিতাম। তখন গাজায় কেউ এভাবে সন্তান বহন করতো না। আমি মোজকে নিয়ে নারীদের দেখতে যেতাম। এই প্রকল্পের মাধ্যমে সেই নারী স্বাবলম্বী ও শক্তিশালী হয়ে ওঠেন। এটি তাকে কেবল গৃহিণী বা সেবিকার প্রথাগত ভূমিকার বাইরে এনে আয় করতে সক্ষম একজন নারীতে রূপান্তরিত করেছে। ফিলিস্তিনি সম্পদ ব্যবহারের চেষ্টা ছিল এবং ইসরায়েলি পণ্যের ওপর নির্ভরতা কমানোরও উদ্যোগ ছিল। এটি হল্যান্ডসদের বেশি আঘাত দেয়। একটি শহর কর না দিয়ে স্বনির্ভর হতে চায়। তাদের প্রশ্ন ছিল, অধিকারহীন হয়ে আমরা কেন কর দেব? ফিলিস্তিনি হিসাবে আমাদের ঘর, নিজস্ব জমি, স্বাধীনতা এবং গবাদি পশু রাখার অধিকার আছে। সেই সময় ফিলিস্তিনিদের কাছে কিছুই অসম্ভব মনে হয়নি, এমনকি গরু দোহানেও নয়। ইসরায়েল খুবই চিন্তিত ছিল যে পেতজাহরের উদাহরণটা ছড়িয়ে পড়তে পারে, আর তখন তারা সারা দেশে ব্যাপক নাগরিক অবাধ্যতার মুখোমুখি হতে পারে, যেখানে তারা ফিলিস্তিনিদের জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাতে পারে। আর জানো তো, নিয়ন্ত্রণ ছাড়া দখলদারিত্ব চলে না। একদিন সামরিক গভর্নর তার সৈন্যদের নিয়ে খামারে এলেন। আমি যখন তাকে কারণ জিজ্ঞেস করলাম, তিনি বললেন, এবং আমি তার ঠিক কথাগুলো উদ্ধৃত করছি, এই গরুগুলো ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আমি তাকে বললাম, আমি বুঝতে পারছি না 18টা গরু কিভাবে। প্রতিক্রিয়া ছিল তর্ক ও চাপের, জব্দ, নিষেধাজ্ঞা ও কড়া নিয়ন্ত্রণ। হঠাৎই ছোট বিষয়টি গম্ভীর হয়। দুধ ও নির্ভরশীলতা, দুই রাজনৈতিক। এরপর স্কুল। একটা স্কুল বন্ধ করা মানে শুধু ভবন বন্ধ নয়, ভবিষ্যৎ থামিয়ে দেওয়া। অভিভাবক, শিক্ষক ও শিশুরা এটা বোঝে। তাই প্রথাগত শিক্ষা ছেড়ে তারা এখন খোলা মাঠ বা গলিতে শিখছে, যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আমরা যখনই রুটির পুটলি বিতরণ করতাম, তার সঙ্গে এই বিবৃতিটা জুড়ে দিতাম। দাবিগুলো ছিল স্পষ্ট। এলাকায় নারী শিক্ষকদের কমিটি গড়া হয় শিশুদের পড়াতে। এটা এখন ফিলিস্তিনি শব্দ ভাণ্ডারে সবচেয়ে শক্তিশালী শব্দ হয়ে উঠেছে। আর এই শ্রেণীকক্ষটি হয়ে উঠেছে বিদ্রোহের এক শাখা। ইসরায়েলি সরকার বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিরা গোপন শ্রেণীকক্ষ তৈরি করছে। এলাকায় নারীদের সংগঠনের সঙ্গে সমন্বয় চলছিল চিকিৎসা দিবস আয়োজনের জন্য। সংখ্যাটা ভারী। এই সময় জুড়ে পশ্চিম তীরের লক্ষ লক্ষ শিক্ষার্থী শ্রেণীকক্ষের বাইরে ছিল। সকালটা ভাবলে এই সংখ্যা বাস্তব লাগে। এটা বাধা দেয়। বন্ধ বই, বদলে যাওয়া পথ, সেনাদের ভরে তটস্থ অভিভাবক। শিক্ষক যখন বসার ঘরকেই শ্রেণীকক্ষ বানান, কারণ অপেক্ষা মানেই অনেক কিছু হারানো। ইসরায়েলি দখলদারদের কারফিউ বা নিষেধাজ্ঞা জারির মাধ্যমে দখলদারদের পরিকল্পনা ছিল ফিলিস্তিনি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা। কারফিউ উঠিয়ে নেওয়া দিনে স্কুলগুলো বন্ধ থাকত। কারফিউতে স্কুলগুলো খোলা রাখার অজুহাত ছিল যে সেগুলো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের কেন্দ্র। ফলে শিক্ষার্থীরা নিয়মিত ও স্বাভাবিকভাবে স্কুলে যেতে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারত না। সেই সময় পরিস্থিতি ছিল দম বন্ধ করা, আর আমি তখন পড়াশোনার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলাম। সেই সময় আমি স্কুলের শেষ পর্যায়ে ছিলাম। একাডেমিক বছর শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। অবরোধ, কারফিউ আর সশস্ত্র বাহিনীর মধ্যেও ক্যাম্প থেকে বেরিয়ে আমি স্থানীয়দের সহায়তায় বেঁচে থাকতাম। তারা বাহিনীকে নজরে রাখত, আমাদের নিরাপদ রাখতে। এভাবেই আমরা শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতাম। একবার যখন আমি পথে ছিলাম, দখলদার বাহিনী আমাদের ধাওয়া করেছিল। সেখানে ছোটখাটো সংঘর্ষ হয়েছিল। দখলদারদের সরাতে একদল শিক্ষার্থী জড়ো হয়। আমি তখন স্কুল ও নারী কমিটি গঠনে সহায়তা করি, যা ক্যাম্পে বিভিন্ন সামাজিক সেবা দিত। শিক্ষার গুরুত্ব ও স্কুল বন্ধের সমস্যা বুঝে একটি শিক্ষা কমিটি গড়া হয়। আমরা বাড়িতেই ক্লাস নিতাম, তবে কারফিউতে শিশুদের আনা ছিল প্রধান চ্যালেঞ্জ। কাছাকাছি বাড়িগুলোর মাঝের সরু গলি বা ছাদ দিয়ে শিশুদের ক্লাসে যেতে হতো, সেনাবাহিনীর চোখ এড়াতে। আমাদের বাড়িতেই ক্লাস হতো, তবে বিভিন্ন বাড়ি থেকে ছাত্রদের এনে আমি তাদের মৌলিক পাঠ দিতাম। ধৈর্য ও পরিকল্পনার ধারাবাহিকতায় একটি দখলকৃত সমাজ শিখছিল কিভাবে টিকে থাকতে হয়। পাথরটি প্রতিচ্ছবি হয়ে উঠেছিল, কিন্তু ইতিহাসে দখলদারদের জন্য আরও বড় হুমকি দেখা যায়।
ফিলিস্তিনিরা শুধু প্রতিরোধী করেনি, তারা টিকে থাকার পথও তৈরি করেছিল। একবার তা দৃশ্যমান হলে ক্ষমতা শুধু প্রতিবাদের নয়, বরং তার নিজের কাঠামোর বিরুদ্ধেও চলে যায়। কারফিউতে শহর গ্রাম সূর্যাস্তের পর বা সারাদিন বন্ধ থাকে। সব স্কুল বিশ্ববিদ্যালয় আদেশে বন্ধ রাখা হয়েছে। গ্রামের বিদ্যুৎ পানি ফোন সংযোগ বিচ্ছিন্ন। শরণার্থী শিবিরগুলো 2 সপ্তাহ কারফিউতে ছিল। ফিলিস্তিনিদের অনুমতিহীন ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ ছিল। এখানেই শৃঙ্খলা শব্দটা আর নিরীহ থাকে না, বরং একটা পদ্ধতিতে পরিণত হয়। এদিকে আজ রাতেও সহিংসতা চলছে। এক তরুণী নিহতের প্রতিবাদে ফিলিস্তিনিরা পাথর ছুড়লে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ইসরায়েল 9 জন ফিলিস্তিনিকে বহিষ্কারের সিদ্ধান্তে অটল থাকায় অন্যত্রই নতুন গোলযোগ ছড়িয়েছে। আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে অশান্তি, সহিংস বিক্ষোভ, পাথর নিক্ষেপ, ঘরে তৈরি আগুনের বোমা ও মলোটভ ককটেল ছোড়া হচ্ছে। এবং আমাদের প্রথম অগ্রাধিকার হলো আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা সর্বোচ্চ সংযম দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব, কিন্তু কিছু ক্ষেত্রে তা সম্ভব হয়নি এবং বল প্রয়োগ করতে হয়েছে। টিকে থাকা সংগ্রাম শুরু হলে ক্ষমতা জীবনকে অন্য চোখে রাখে। বন্ধ দোকান তখন নিছক দোকান থাকে না। গোপন শ্রেণীকক্ষটি এখন পাঠদানের ঊর্ধ্বে। শহরের স্বনির্ভরতা একটা নিয়ন্ত্রণ সমস্যা হয়ে দাঁড়ায়। সেখানে শৃঙ্খলা বিমূর্ত নয়, বরং একটা পদ্ধতি মাত্র। আইন শৃঙ্খলা ফেরানোর কথাটি সাধারণ শোনালেও দখলকৃত এলাকায় এর গুরুত্ব অনেক। এটি প্রশ্নটিকে দখলদারিত্ব থেকে সরিয়ে প্রতিরোধকারীদের দিকে নিয়ে যায়, যেখানে দখলকৃতরাই বিশৃঙ্খলাকারী হিসেবে চিহ্নিত হয় এবং বল প্রয়োগই স্বাভাবিক হয়ে ওঠে। শুভ সন্ধ্যা। এই সপ্তাহে স্বাগতম। আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলচ ফিলিস্তিনি সংকট নিরসনে শান্তি আলোচনা শুরু করতে পুনরায় ইসরায়েল যাচ্ছেন, যখন অধিকৃত অঞ্চলের ফিলিস্তিনিরা বিদ্রোহ করছে। এই সংঘর্ষে 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত ও শত শত আহত হওয়ার ঘটনায় বিশ্ব হতবাক। আন্তর্জাতিক উদ্বেগের মূলে ছিল ইসরায়েলি বন্দিদাতাদের হাতে ফিলিস্তিনিদের ওপর চালনা মারধর। আজ আমরা 1966 সালের যুদ্ধে দখলকৃত গোলান হাইটস, পশ্চিম তীর ও গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর দমনমূলক নীতিগুলো পর্যালোচনা করছি। আমাদের নির্ভুল হতে হবে। কঠোর ভাষা কোনো আলগা স্লোগান নয়, এটি বল প্রয়োগ, শক্তি ও প্রহারের নথিভুক্ত ভাষা। এটাই যথেষ্ট। ঘটনায় অতিরঞ্জন অনাবশ্যক। মন্ত্রীর নির্দেশ, সামরিক পরিবেশ, গ্রাম অভিযান, ক্লিনিক করিডর, পরিবারটি বুঝছে কেন কেউ ভেঙে ফিরেছে। এখানেই নীতিমালা কাগজ ছেড়ে শরীরে প্রবেশ করে। গোপন ক্যামেরায় ইসরায়েলের লজ্জাজনক আচরণ ধরা পড়েছে। এক ফিলিস্তিনি কিশোরকে সেনারা টেনে ভবনে নিচ্ছে। পাথর নিক্ষেপকারী ও মুখোশধারী উস্কানিদাতারা এখন উধাও। জাবালিয়া শরণার্থী শিবিরের নারীরা হস্তক্ষেপের চেষ্টা করেন। ট্রাকগুলোর পেছনে এখন 2 জন ফিলিস্তিনি ছেলে রয়েছে। তাদের একজনকে ইসরায়েলি ন্যায় বিচারের কঠোর স্বাদ নিতে হয়। জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী রবিন গুলি নয়, বরং বল প্রয়োগ ও প্রহারের নীতি ঘোষণা করেন। সেনাবাহিনী জানায়, মারধর কেবল দাঙ্গা, তাড়া করা বা গ্রেফতারে বাধা দিলেই প্রযোজ্য। তাহলে এই মারধরটি অবৈধ। আমার মনে হয় জেনারেল রবিনের ঘোষণার পর যা ঘটেছে তা হলো, আগে এসব চুপি চুপি এবং জনসম্মুখে না করলেও এখন এসব প্রকাশ্যে এবং খুবই খোলাখুলিভাবে করা হচ্ছে। আর আমার মনে হয় এই অঞ্চলের ভাষায় যেটাকে বলে সবুজ সংকেত, সেটাই মানুষকে এমন কিছু করতে উৎসাহিত করেছে যা হয়তো আগে তারা করতে সংকোচ বোধ করত। অচল দেহ কোনো শৃঙ্খলা নয়। শান্ত রাস্তায় কিশোরকে মারধর করা জননিয়ন্ত্রণ নয়। ডাক্তারের বলা রক্তক্ষরণের কথা কোনো পার্শ্বটিকা নয়। এটি আমাদের খারাপ লাগা উচিত, কারণ সত্য গোপন করা হবে অসততা। সুরক্ষাহীনতায় তারা আগ্রাসনের মাধ্যমেই শান্তি ফেরাতে চেয়েছিল। নিজেদের প্রচারণায় মারধরকে বড় ভূমিকা হিসেবে দেখেন সৈন্যরা। 2 সপ্তাহ হাসপাতালে থাকা এই ব্যক্তি আঘাতে প্রায় মুমূর্ষু ছিলেন। সৈন্যরা তার 2 হাত ও পা ভেঙে দিয়েছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী শুধু গাজাতেই 1000-এর বেশি ফিলিস্তিনি মারধরের পর চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন, এবং চিকিৎসকরা জোর দিয়ে বলেন সবচেয়ে ভয়াবহ আঘাতগুলো সবসময় সবচেয়ে বিপজ্জনক নয়। ভাঙা হাড় ঠিক হয়ে যাবে, নরম টিস্যু ও অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি দীর্ঘস্থায়ী ব্যথা ও অক্ষমতা ঘটায়। সংশ্লিষ্ট চিকিৎসক, এই ডেনিশ ডাক্তার আফ্রিকা ও লেবাননে যুদ্ধকালীন শল্য চিকিৎসায় অভিজ্ঞ। তিনি চিন্তিত যে রোগীর প্রচুর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তার জানান তিনি সহজেই রক্তক্ষরণে মারা যেতে পারতেন। হ্যাঁ, অবশ্যই, কারণ অনভিজ্ঞ মানুষের পক্ষে ক্ষতির পরিমাণ অনুমান করা খুবই কঠিন। এখন এই আঘাতগুলোর কি অবস্থা? আরও মারধর করা হচ্ছে। এই বিষয়ে আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি? এটা তো বলা হয়েছিল আমরা এখন যে সমাজে আছি সেটি একটি সভ্য সমাজ। আমি বাকরুদ্ধ, আসলে আমি কিছুই অনুধাবন করতে পারছি না। জবরদস্তি নাটকীয় ছিল না। কারফিউ শান্ত, ফাঁকা রাস্তা, বন্ধ দরজা, নিথর সব। কিন্তু এই নীরবতায় শ্রমিক, শিশু, পরিবার বা বাজার কেউই স্বাভাবিক কাজ করতে পারছে না। ক্লিনিক যাওয়া কঠিন হচ্ছে। জবরদস্তি প্রতিদিন চমকপ্রদ হতে হবে এমন নয়। এমন আবহাওয়ায় মানুষকে ভেতরে থাকতে বাধ্য করা হয়। আমাদের আগের সেই নথিপত্রগুলো আবার দেখা। বিপ্লব নিজ থেকে নাগরিক কাঠামো গড়েছে। অবকাঠামোতেই এই প্রতিক্রিয়া চাপানো হয়েছিল। উদ্দেশ্য শুধু প্রতিবাদ থামানো নয়, বরং সামাজিক সংগঠনকে আরও কঠিন করে তোলা ছিল। যেতাম সংখ্যাগুলোকে স্কোরবোর্ডের মতো পড়া উচিত নয়। এগুলো হিসাবের খাতা, গ্রেপ্তার, আটক, কারফিউ, স্কুল বন্ধ। প্রতিটি সংখ্যাই একটি ঘর। দিন গোনা, মাইহীন দোকান, শিশুর ক্লাস ফেরা আর ফাঁকা রাস্তা, এই তথ্যগুলো এসবই বোঝাচ্ছে। কিন্তু সবচেয়ে সমস্যাজনক অনেক এলাকায় দেখা যাচ্ছে বারবার অভিযান চালানোর একটা ধারা রয়েছে। অ্যাম্বুলেন্সগুলো সেনা টহলের কাছাকাছি থাকতে পারে যখন কোনো অন্যায় খোঁজা হচ্ছে। আমরা এখন যা দেখছি তা হলো একটি ছোটখাটো গোলযোগ যা ইসরায়েলিরা খুব দ্রুত দমন করে, তারপর শিবির বা গ্রামকে শাস্তি দেয় শুধুমাত্র গোলযোগ সৃষ্টি করার সাহস দেখানোর জন্য। তারা মানুষের বাড়িতে আসে, বাড়ির ভেতরে ঢোকে এবং বাড়ির ভেতরের মানুষদের মারধর করে। কারফিউ চলাকালীন তারা কেবল তখনই বাড়িতে ঢোকার অনুমতি পায় যখন তারা পরিচিত উস্কানিদাতাদের গ্রেফতার করতে আসে। কিন্তু আমাদের কাছে থাকা অধিকাংশ ঘটনার ক্ষেত্রেই কোনো গ্রেফতার হয়নি। তারা বাড়িতে ঢুকেছে, তারা তরুণদের মারধর করেছে, প্রায় পুরো পরিবারকেও, যদি বাবা মা বা বোনেরা তরুণদের পক্ষ নিয়ে হস্তক্ষেপ করার সাহস দেখায়। ডিসেম্বরে আরব বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে গাজার প্রতিটি শরণার্থী শিবির 2 সপ্তাহ পর্যন্ত কারফিউর অধীনে ছিল। কেউ বাড়ি থেকে বের হতে বা ঢুকতে পারে না, গুলি খাওয়ার ঝুঁকি ছাড়া। এটি শান্তি ফিরিয়ে আনার একটা কার্যকর উপায়। তারপর ছিল নির্বাসন। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পাথর ও ইটের জবাবে সৈন্যরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সফরের আগে মিস মেলর ফিলিস্তিনিদের ওপর হামলার উদ্বেগ জানান। তিনি বলেন 9 জন ফিলিস্তিনিকে নির্বাসনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটিও অঞ্চলের উত্তেজনা নিরসনে কিছুই করবে না। শুনতে যান্ত্রিক লাগে। কল্পনা করুন আপনার পেছনে দরজা বন্ধ হচ্ছে, পেছনে পড়ে থাকে আপনার জমি, পরিবার, কমিউনিটি। দখলদারিত্বের আইনে নির্বাসন কোনো ছোটখাটো প্রশাসনিক হাতিয়ার ছিল না। নিরাপত্তা পরিষদের 607 প্রস্তাব ফিলিস্তিনিদের নির্বাসন বন্ধ করতে বলেছে। জেনেভা কনভেনশনের 49 অনুচ্ছেদ দখলকৃত এলাকায় নির্বাসন নিষিদ্ধ করে। তাই প্রশ্ন শুধু ইসরায়েলের শৃঙ্খলা ফেরানো নিয়ে ছিল না, বরং ছিল দখলদার শক্তি সুরক্ষিতদের সাথে কি করছে। সম্মিলিত শাস্তির ক্ষেত্রেও এটি সত্য, তবে আইনে এর সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। নিজে না করা অপরাধের জন্য কেউ শাস্তি পেতে পারে না। সম্পত্তি ধ্বংস করাও সীমাবদ্ধ। 53 নম্বর অনুচ্ছেদে সামরিক প্রয়োজনীয়তার গুরুত্ব থাকলেও প্রশ্ন থাকে, এটি কি সত্যিই প্রয়োজন ছিল নাকি কেবল চাপ সৃষ্টি? আমরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছিলাম। আমরা এখানে গ্রামের জন্য 3টে গরু কিনেছিলাম। আমরা ছোট শিশুদের জন্য দুধ পাই। তারপর আমাদের গ্রামের কিছু খামারে মুরগিও আছে। ভেড়া, সবজি চাষ, সূর্যফল চাষও করি, কারণ আমরা এই গ্রামে আমাদের পানির জন্য খুব কম কিছু আছে। আমাদের কুয়ো আছে। আমরা পানি নিতে, পানি সরবরাহ পেতে নিষিদ্ধ ইসরায়েলি সরকারের কারণে। আগে উল্লেখিত শহরটি একটি কারণে ফিরে আসে। বেইত সাহুর দুধ আর ট্যাক্স নিয়ে মজার গল্প ছিল না, এটি একটা চাপের পরীক্ষা। নির্ভরশীলতা কমানো, নিরাপত্তা ঝুঁকি হলে তা ব্যবস্থার ভীতি প্রকাশ করে।
পাথর বা স্লোগান নয়, জনগণ অসহযোগিতা শিখছে। আমরা ফিলিস্তিনি, আমাদের ঘর, জমি, স্বাধীনতা আর গরু রাখার অধিকার রয়েছে। সেই সময় ফিলিস্তিনিদের জন্য কিছুই অসম্ভব মনে হয়নি, এমনকি গরু দোহানোও নয়। সেই সময় একজন কিশোর হিসাবে আমার কাছে ব্যাপারটা ছিল মজার। জানেন তো, প্রমাণ করা যে আমরা ইসরায়েলি গাড়ি, ভ্যান আর পণ্য আমাদের শহরে আসা বন্ধ করতে পারি। ইসরায়েল খুবই চিন্তিত ছিল যে বেইত সাহুরের উদাহরণ ছড়িয়ে পড়তে পারে এবং তখন তারা সারা দেশে ব্যাপক নাগরিক অবাধ্যতার মুখোমুখি হতে পারে, যেখানে তারা ফিলিস্তিনিদের জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাতে পারে। আর জানেন তো, নিয়ন্ত্রণ ছাড়া দখলদারিত্ব চলে না। একদিন সামরিক গভর্নর তার সৈন্যদের নিয়ে খামারে এলেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কেন, তিনি বললেন, এবং আমি তার ঠিক কথাগুলো উদ্ধৃত করছি, এই গরুগুলো ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আমি তাকে বললাম, আমি বুঝতে পারছি না কিভাবে 18টা গরু ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। হয়তো আপনি ভাবেন সব গরুই একরকম, ওরা বোকা আর অলস, সারাদিন শুধু ঘাস খায়, মাথায় কিছুই চলে না। হয়তো আপনাকে আবার ভাবা উচিত। মৃত্যুহার গ্রাফ সঠিক হতে হবে। আংশিক সিরিজ, উৎস ও তারিখ স্পষ্ট রাখুন। মোট সংখ্যা বাড়ানো যাবে না। একটা চার্টই সব নয়, তবে আংশিক গ্রাফও অনেক কিছু বোঝায়। কূটনীতি যখন শুরু হয়, ততক্ষণে মানুষ স্বজন হারিয়েছে, কারাগার ভরেছে, স্কুল বন্ধ হয়েছে এবং রাস্তাঘাট চরম মূল্য চুকিয়েছে। আর যখন এই ধারা স্পষ্ট হয়ে উঠল, তখন অস্বীকার সবসময় অস্বীকারের মতো শোনায়নি। মাঝে মাঝে তা সতর্ক বার্তা ছিল, কিছু বিচ্যুতি ও অভিযোগ। এভাবেই সরকারি ভাষা ক্ষতগুলো লুকায়। মারধর, কারফিউ বা নির্বাসন, স্কুল বন্ধ বা নিরাপত্তার নামে বাড়ি ভাঙা। তাই আমি স্বীকার করি যে শুরুতে প্রথম 1-2 সপ্তাহে কিছু ব্যতিক্রম এবং আদেশ থেকে বিচ্যুতি ছিল। যে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং সৈনিকরা ঠিক কখন বল প্রয়োগ করতে পারবে আর কখন বল প্রয়োগ নিষিদ্ধ, সেটা তারা স্পষ্টভাবে জানবে। আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আমাদের অভিজ্ঞতা এবং খুব সাম্প্রতিক গাজায় আমাদের সময় থেকে এটা মোটেও এমন মনে হয় না। মারধর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আপনি যে মানদণ্ডের কথা বলেছেন, তার তুলনায় এগুলো অনিয়মিত এবং মূলত দমন করার জন্য ব্যবহৃত হচ্ছে, দানভার মধ্যে শাস্তি দেওয়ার জন্য নয়। আমি এটা মেনে নিতে পারছি না যে ব্যাপারটা এতটা ব্যাপক। আপনি যেমন বলেছেন, আমি কয়েক ডজন ঘটনা এবং অভিযোগ সম্পর্কে জানি, যেগুলো আমি রেড ক্রস এবং অন্যান্য প্রতিষ্ঠানের আইনজীবীদের কাছ থেকে পেয়েছি, এবং এটা কোনোভাবেই নীতিমালা নয়। আমার মতে এগুলো ব্যতিক্রম। কিন্তু তথ্যগুলো বারবার একসাথে জোড়া লাগছে। অনেক মারধরই অবৈধ। এই ব্যক্তির মাথায় বারবার আঘাত করা হয়েছে। গত 2 মাসে 70-এর বেশি আরব এই অস্থিরতার মধ্যে মারা গেছেন। মারধরের সরকারি যুক্তি হলো এগুলো নাকি গুলি চালানোর চেয়ে অনেক ভালো। ড্যানিয়েল এই 2 আরবকে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে মারার চেয়ে গুলি করে মারা হয়তো ভালো ছিল। শৃঙ্খলা ফেরানো এখন আর নিরপেক্ষ নয়, এটি দখলকৃত সমাজকে শাসনের হাতিয়ার। সমাজ সংগঠিত হতে শুরু করলে এবং পদ্ধতিটা স্পষ্ট হলে পরের লড়াই ক্যাপশন নিয়ে। সেখানেই গল্পের নাম বদলে যায়। আরবরা একবার পদ্ধতিটা স্পষ্ট হলে পরবর্তী লড়াইটা হয় ক্যাপশন নিয়ে। কারণ ক্ষমতা শুধু বল প্রয়োগে নিজেকে রক্ষা করে না, শব্দ ভান্ডার দিয়েও নিজেকে রক্ষা করে। কারফিউ, অবরোধ, মারধর, নির্বাসনের পর আসে আরও নীরব এক অভিযান। এই প্রতিরোধকারীদের কি বলবো, প্রশ্নটা ছোট হলেও সহজ নয়। দখলকৃত এলাকায় ফের অশান্তি ছড়ান। বিদ্রোহী কমিটির নির্দেশে বিক্ষোভকারীরা সেনাদের হয়রানিতে অনড়। সেনাদের জবাব সেই চেনা টিয়ার গ্যাস। পূর্ব জেরুজালেমে স্কুল ছাত্রীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ার প্রতিবাদ জানান মার্কিন কর্মকর্তারা। রামাল্লায় ফিলিস্তিনীয় বসতি স্থাপনকারীদের সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ঢুকলে 2 বসতি স্থাপনকারী পালিয়ে আশ্রয় নেয় এবং ফিলিস্তিনিরা পাথর ছোড়ে। এই সংঘাত 2 পক্ষের সমঝোতার কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তোলে। ফিলিস্তিনি কর্মীদের কাছে সমাধান একটাই, তারা চায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সৈন্যরা তাদের ভূমি ছেড়ে চলে যাক। লেবেল নির্ধারণ করে সহানুভূতি কার প্রতি হবে, দোষ কার ওপর পড়বে আর কোন প্রতিক্রিয়াটি যৌক্তিক। রেকর্ড খালি ছিল না, প্রতিবেদনে দখলদারিত্বের কথা ছিল।
ফুটেজে সামরিক শাসন দেখা গেছে। কিছু চ্যানেল বিদ্রোহ ও দখল শব্দ দুটি ব্যবহার করায় বিকৃতি শুধু নীরবতা ছিল না, এটি আরও জটিল ছিল। গঠনটি পাল্টে দখলকৃতদের অস্থিরতা এবং সামরিক শাসনকে পটভূমি হিসাবে দেখানো যেত। সেনা শাসন বিরোধী বিদ্রোহ জনশৃঙ্খলা সমস্যা হিসেবে গণ্য করা যেত। সংঘর্ষ শব্দটা ধরুন, এটা নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ। উভয় পক্ষ মিলিত হচ্ছে, কিন্তু দখলদারিত্ব কোনো মধ্যপন্থা নয়। একদিকে রাষ্ট্রীয় ও সামরিক কাঠামো, অন্যদিকে এক বেসামরিক সমাজ যারা এই ব্যবস্থার চাপে পিষ্ট। তাই সংঘর্ষ শব্দটি অসাম্যকে আড়াল করে ফেলে, ক্ষমতা হয়ে যায় দৃশ্যপট, প্রতিরোধ হয়ে ওঠে সমস্যা। শব্দচয়ন সমাধান করে। দখলদারিত্ব বললে দর্শক অধিকার নিয়ে ভাববে, অস্থিরতা বললে দর্শক শৃঙ্খলা খোঁজে, বিশৃঙ্খলা বললে বলপ্রয়োগ যৌক্তিক লাগে। এটাই সেই হাতসাসাই লেভেলটি কষ্ট অস্বীকার করতে হবে না। এটি বোঝায় এই কষ্টের মানে কি। প্রতিটি লেভেলে সমাধান থাকে, যা শুধু শব্দের খেলা নয়, এটা ক্ষুদ্রাকারের রাজত্বে। আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে অশান্তি, সহিংস বিক্ষোভ, পাথর নিক্ষেপ, ঘরে তৈরি আগুনের বোমা, মলোটভ ককটেল এসব চলছে, এবং আমাদের প্রথম অগ্রাধিকার হলো আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা যতটা সম্ভব সংযম দেখানোর চেষ্টা হয়। মাঠে শুরু হয় সাধারণ মানুষের বিদ্রোহ, তবে সরকারিভাবে এটি বড় শ্রেণীতে পড়ে। পিএলও সন্ত্রাস, ধ্বংস, আলোচনা অসম্ভব ও শান্তি বিলম্বিত। তবুও প্রায় গৃহযুদ্ধের মতো একটি অবস্থা কি আপনার সীমান্তে একটি ফিলিস্তিনি সত্তা থাকার চেয়ে ভালো, যেখানে তারা নিজেদের কমিউনিটি সংগঠিত করছে? আমার কথা হলো, লেসলি 1967 সালের যুদ্ধের আগে যখন এই অঞ্চলগুলো আরব ও পিএলওর নিয়ন্ত্রণে ছিল, তখন তারা এগুলোকে ইসরায়েল ধ্বংসের যুদ্ধে ব্যবহার করেছিল। এখন ধরুন আমরা এই পরামর্শ মানলাম, আমরা হঠাৎ চলে গেলে ওরা ঢুকে পড়বে এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। তারা সন্ত্রাসী এবং আমাদের ধ্বংস করতে চায়, তাই তারা আলোচনার কোনো অংশীদার হতে পারে না। মিয়া আরাফাত বলেছেন ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হলে তিনি রাজি হবেন। এটা কি গ্রহণযোগ্য? দেখুন, আমাদের আগেও একটা ছিল। আসলে 1967 সালের আগে সেখানে জাতিসংঘের বাহিনী ছিল। একদা নাসের আরাফাত ও পিএলও নেতৃত্ব জাতিসংঘ বাহিনীকে চলে যেতে বললে তারা সরে যায় এবং ইসরায়েলে আক্রমণ করে। আমরা ফিলিস্তিনিদের জন্য একটি বিস্তৃত শান্তি কর্মসূচি দিয়েছি। সামরিক শাসন অবসান, স্বায়ত্ত শাসন ও ক্যাম্প পুনর্বাসনের প্রস্তাব দিয়েছি। আমরা এই অঞ্চলের রাজনৈতিক সমাধানের প্রস্তাব দিলেও পিএলও তা বন্দুকের জোরে প্রত্যাখ্যান করেছে। কোনো ফিলিস্তিনি আরব ভিন্নমত পোষণ করলে তাকে হুমকি বা হত্যা করা হয়। তাই শান্তির জন্য পিএলওর পরিবর্তনের অপেক্ষা করা বৃথা, কারণ তারা কখনোই বদলাবে না। পিএলও যে কোনোভাবে শান্তিকে ভেটো দেবে। রাস্তাঘাট এখন কথা বলার অধিকার হারিয়েছে। এটি এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার। এভাবেই নিরাপত্তার দোহাই ন্যায় বিচারকে কেবল অপেক্ষায় আটকে রাখে। আমি কোনো অজুহাত দেব না। অধিকাংশ ইসরায়েলির হয়ে বলছি, আমরা পিএলওর সঙ্গে কোনো আলোচনা করব না এবং তাদের স্বীকৃতি দেব না। পিএলও একটা হত্যাকারী সংগঠন, এটি একটা সন্ত্রাসী সংগঠন। পিএলও একটা মতাদর্শের অংশ হিসেবে হত্যা ও খুন করে আসছে। গত 20 বছরে তারা ইসরায়েল বিলুপ্তির সনদ মেনেছে, যখন জুদিয়া, সামারিয়া ও গাজায় আমাদের নিয়ন্ত্রণ ছিল না। আমরা এই সংগঠনের সঙ্গে আলোচনা করব না, এটাই আমাদের দৃঢ় অবস্থান। বছরের পর বছর হত্যা ও সন্ত্রাস চালানো পিএলওর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এখানে নির্ভুলতা জরুরি। সাধারণ মানুষ ও তাদের দাবিদার সংগঠনগুলো এক নয়। দখলকৃত সমাজকে একটি গোষ্ঠীতে সীমাবদ্ধ করা অসম্ভব। এখানে সত্যিকারের জাতীয় হারানোর অনুভূতি রয়েছে। তিনি দখলকৃত অঞ্চলের সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে বেশি সংযুক্ত ফিলিস্তিনি নেতা। আবু জিহাদের নেতৃত্বে ফিলিস্তিনি বিদ্রোহ চলায় তাকে হত্যা করা হয়। পুরো বিদ্রোহে পিএলওর প্রতীকগুলো স্পষ্ট ছিল। পিয়ানোর পতাকা সর্বত্র, পিএলও স্লোগান দেয়ালে দেয়ালে লেখা। বিদ্রোহের স্লোগান হয়ে উঠেছে ইসরায়েল না পিএলও। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন বাইরের পিএলও নেতারা সরাসরি জড়িত। একটি নেটওয়ার্ক কি এটি একাই করে, না এটি কি শুধু উস্কে দিয়ে টিকিয়ে রাখতে চায়? অবশ্যই নেতারা মুখ্য অবশ্যই ছিল। রাষ্ট্র সন্ত্রাসের পথ নিলেও সাধারণ মানুষ অদৃশ্য হয় না। সব দাবিকে নিরাপত্তার ফিল্টারে বিচার করলে সাধারণের অস্তিত্ব মুছে গিয়ে শুধু ট্যাগটাই টিকে থাকে। মুবারক আওয়াদ এটি স্পষ্ট করেছেন। নাগরিক অবাধ্যতা ও বয়কটের মতো অহিংসা বিদ্রোহকে সহজ করে না। কোনো বাস্তব বিদ্রোহী তেমন নয়।
জনাব আওয়াদ, আপনি প্রশ্ন করতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, শুরু করুন। আমরা এখন এক বিদ্রোহের মাঝখানে আছি, আর এই বিদ্রোহ ইসরায়েলি জনগণ, ইসরায়েলি সরকার এবং পুরো বিশ্বের জন্য একটা বার্তা। ফিলিস্তিনিরা এখন নাগরিক অবাধ্যতা ও সক্রিয় অহিংসার পদ্ধতি ব্যবহার করছে। ইসরায়েলিদের উদ্দেশ্যে একটি বার্তা: আমরা হত্যা করতে আগ্রহী নই। যদিও ইতিমধ্যে 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 2 জন ইসরায়েলি মারা গেছে, কিন্তু বার্তাটা স্পষ্ট, আমরা অন্য পদ্ধতি ব্যবহার করছি, আর নাগরিক অবাধ্যতার পদ্ধতি এটাই আপনাদের জন্য একটি বার্তা। আপনারা কি জানেন, এই পুরো বিদ্রোহের সময় এমনকি পিএলও এবং ইয়াসির আরাফাতও বলেছেন এই বিদ্রোহে অস্ত্র ব্যবহার করো না, আর এটা স্পষ্টভাবে বলার মাধ্যমেই এটা একটা বার্তা। এটা একটা বার্তা একটা শিশুর কাছ থেকে, একজন নারীর কাছ থেকে। দখল ও নির্মমতার বিরুদ্ধে সবাই লড়ছে। এই বার্তা কি ইসরায়েলি সরকার বা জনগণের কাছে পৌঁছাচ্ছে? মোবারক, তুমি জানো কা? কিন্তু তারা ব্যবস্থা ও শৃঙ্খলার সাথে অসহযোগিতা দেখিয়েছে। আসল কথা হলো, একে বিপদের গল্প হিসাবে দেখানো যায় যেখানে অসহযোগিতাকে ভীতিপ্রদ করা হয়। এটা শুধু সহিংসতা নয়, বরং আনুগত্যের বিষয়। এটি আবারও লিফলেট, হরতাল, বয়কট, কর না দেওয়া ও গোপন পাঠদানের মতো পরিকল্পিত কাজে ফিরে যায়। ইসরায়েলি সৈন্যরা এখন জেরুজালেম ও পশ্চিম তীরে ছড়িয়ে আছে। এলাকাটি এখন সশস্ত্র শিবিরের মতো, যা 1987 ইন্তিফাদার পর থেকে কড়া সামরিক পাহারায় রয়েছে। দক্ষিণে গাজা প্রতিদিনই যেন বিস্ফোরণের অপেক্ষায়, যেখানে এক শত্রুভাবাপন্ন জনসংখ্যা মুখোমুখি হচ্ছে টানটান সামরিক পাহারার, যারা ইন্তিফাদা কমান্ডের ডাকা বিক্ষোভ শুরু হওয়ার অপেক্ষায় থাকে। এটা ওমর বিন খাত্তাব স্ট্রিট। এটা গাজা উপত্যকার প্রধান বাণিজ্যিক সড়ক। সাধারণত এই সময়টা এখানে খুব ভিড় থাকে, কিন্তু আপনি যেমন দেখছেন রাস্তা প্রায় ফাঁকা। এখানকার মানুষরা ইন্তিফাদার নেতৃত্বের দেওয়া নির্দেশনা মেনে চলছে। আজ পুরোপুরি ধর্মঘটের দিন হওয়ার কথা, এবং বাজারে চলাচল যেমন দেখছেন তেমন সক্রিয় নয়। আজ কম মানুষই তাদের পণ্য বিক্রি করতে আসছে। ওখানে নিচে কি সৈন্যরা প্রবেশ পথ আটকে রেখেছে? আসলে তারা চলাচল পর্যবেক্ষণ করছে, কিন্তু রাস্তা মূলত ফাঁকা, কারণ মানুষরা ধর্মঘট পালন করছে। সম্মতিভিত্তিক শাসনে তা প্রত্যাহারের পথ থাকে, কিন্তু মানুষ স্বাধীন হওয়া শুরু করলে এমন ব্যবস্থা তা সইতে পারে না। রেকর্ড অনুযায়ী প্রতিবেদনে দখলদারিত্ব, কঠোর শাসন এবং ফিলিস্তিনিদের রাজনৈতিক দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। এটা গুরুত্বপূর্ণ। ইটজাক শামিরাজ সংসলে বলেছেন, অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা রুখতে ইসরায়েল লৌহ মুষ্টি ব্যবহার করবে। তিনি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের আন্তর্জাতিক দাবিগুলোকে ভিত্তিহীন ও ভণ্ডামিপূর্ণ বলে অভিহিত করেন। শামির যাই বলুন, ইতিহাস বলে ফিলিস্তিনিরা রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে লড়বে। এখন অধিকাংশ ফিলিস্তিনি মানেন যে অন্তত স্বল্পমেয়াদে পিএলওরা তাদের প্রতিনিধি হওয়া উচিত। তবে পিএলও সব ফিলিস্তিনির প্রতিনিধি নয়, এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর জোট হওয়ায় তারা সবসময় কষ্টে আপোষ করেছে। এবিসির ব্যারি ডান্সমোরকে ফিলিস্তিনিরা কি ভাবছে জানতে জিজ্ঞাসালাম। গত ডিসেম্বর থেকে ফিলিস্তিনিরা দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করায় তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ, মারধর, বিনা বিচারে বন্দী ও বহিষ্কার করা হয়েছে। তাদের ঘরবাড়ি বিধ্বস্ত ও হত্যা করা হয়েছে। তবুও তারা রাষ্ট্র গঠনে সফল হয়নি। ইন্তিফাদা এখন নিজস্ব গতিতে চলছে, কিন্তু প্রশ্ন হলো, ফলহীন পাথর ছোড়া আর কত মৃত্যু ডেকে আনবে? এখন সবচেয়ে জরুরি ফিলিস্তিনিদের পক্ষ থেকে একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করা। ইন্তিফাদা চলাকালীন আমাদের অবস্থান সবার কাছে একেবারে স্পষ্ট করে তোলা উচিত। আমরা ইসরায়েলকে ধ্বংস করতে চাই না, আমরা ইসরায়েলি রাষ্ট্রকে বিলুপ্ত করতে চাই না। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই দখলদারিত্বের অবসান ঘটানো এবং আমাদের জাতীয় অধিকার অর্জন করা। গত 7 মাস ধরে আমরা আমাদের বাইরের নেতৃত্বকে অনুরোধ করছিলাম যেন পাথর ছোড়া এবং মিছিলের পাশাপাশি রাজনৈতিক কোনো পদক্ষেপ নেওয়া হয়। আরাফাত আরব দেশগুলোতে সফর করলেও রাজনৈতিক ঐক্য গড়তে পারছেন না। তবে স্থানীয় ফিলিস্তিনিরা সমাধান খুঁজে পেয়েছেন। আমাদের ইসরায়েলের অস্তিত্ব মেনে নিতে হবে এবং বিনিময়ে দাবি থাকবে যেন ইসরায়েলও আমাদের রাষ্ট্রের অধিকার মানুক। কিন্তু এই বিদ্রোহের কোলাহলের মধ্যে সংযমের কণ্ঠস্বর আরব ও ইসরায়েলি শোনা খুবই কঠিন হয়ে পড়ে। ব্যারি ড্যান্সমোর, এবিসি নিউজ, ইসরায়েল অধিকৃত অঞ্চলে।
কারণ বিকৃতি সবসময় বাস্তবতাকে পুরোপুরি লুকিয়ে রাখে না, এটি বাস্তবতাকে ঢাকি। এক বাক্যেই গল্প শুরু, পরেরটি ছোট কষ্টের ক্লিপ শেষে স্টুডিওর প্রশ্নে বিষয়টি গ্রহণযোগ্য হয়। প্রতিবেদিক দখলদারিত্ব জানান, সহিংস শিরোনাম, এভাবেই অর্থনিয়ন্ত্রিত প্রমাণ মুছে নয়, বরং কোন অর্থ টিকবে তা বাছাই করে। কোলাহলের মাঝেও রাজনৈতিক দাবিটি স্পষ্ট, দখলদারিত্ব শেষ করুন, স্বাধিকার দিন, অন্য জাতির নিয়ন্ত্রণ বন্ধ করুন। এটি সুন্দর খাঁচার দাবি নয়, এটি খাঁচা ছাড়ার ডাক। শব্দচয়ন বাড়লে দায়িত্ব ফিরে আসে। এগুলো শুধু সংঘর্ষ নয়, দখলি দ্বন্দ্ব, এগুলো নিছক বিশৃঙ্খলা নয়, এগুলো শাসনের কাঠামোর ভেতরের বিশৃঙ্খলা। এটি দেখলে প্রশ্নটি বদলে যায়। প্রশ্নটি আর ফিলিস্তিনিদের প্রতিবাদ নিয়ে নয়, বরং কোন ব্যবস্থায় কণ্ঠস্বর রুদ্ধ হচ্ছে সেটাই প্রশ্ন। এটাই মামলার মূল মোড়। বিপ্লব হয়ে যায় অশান্তি, দখল করে পরিলেশ, বল প্রয়োগী শৃঙ্খলা। রাজনৈতিক দাবি এখন হুমকি, আর ফিলিস্তিনি জীবন নিছক পরিচালনাযোগ্য ও জবাবদিহিহীন। কিন্তু শব্দচয়ন সত্য ঢাকতে পারেনি, এমনকি রক্ষিত সমাজের ভেতরেও ফাটল ছিল। একটা নিরাপত্তা গল্পে সবাইকে বিশ্বাস করতে হয় না। যথেষ্ট মানুষ দীর্ঘকাল এখানে থাকলে যন্ত্রপাতি স্বাভাবিক লাগে। তবে এই গল্পে ফাটল ছিল, আর্কাইভে ফাটল ধরেছে, এমনকি ইসরায়েলিদের একাংশ এতে ফাটল ধরায়। সবাই না হলেও অনেকেই দেখিয়েছেন দখলদারিত্ব অদৃশ্য নয়, এর নামকরণ চলছিল। উইমেন ইন ব্ল্যাক এই দ্বন্দ্বকে সহজে মসৃণ হতে দেয় না। জানুয়ারি 1988 জেরুজালেম, কালো পোশাকে নীরব প্রতিবাদ ও সাদামাটা বার্তা, দখল বন্ধ করো। এই ভিন্নমত জরুরি, কারণ এটি ভেতর থেকে আসে এবং নিরাপত্তার মিথ ভেঙে দেয়। এটি প্রমাণ করে যে দমনমূলক যন্ত্রটিকে দেখাও চেনা সম্ভব। বিদ্রোহের 1 মাস পর উইমেন ইন ব্ল্যাক শুরু হয়। প্রতি শুক্রবার তারা রাস্তায় দখলদারিত্বের প্রতিবাদ জানায়। তাদের কাজ সেই সব ইসরায়েলিদের ক্ষুব্ধ করে যারা দখলকৃত ভূমি ছাড়তে নারাজ। আরবকে হত্যা করো, আরবকে হত্যা করো। 557। আমরাই একমাত্র নই যারা দখলদারিত্বকে ঘৃণা করি। অনেক প্রগতিশীল ও সৎ ইসরায়েলীয় দখলদারিত্বকে ঘৃণা করে। ইসরায়েলের ভেতরেও অনেক সংগ্রাম চলছে। তুমি যদিও দেখো পরিবেশটা অনেক বেশি ধর্মীয় ঘুষ এমনিম এবং আরো বেশি প্রতিক্রিয়াশীল মানুষে ভরা, আর অনেক বসতি তৈরি হচ্ছে ফিলিস্তিনিদের তোয়াক্কা না করেই। তবুও এর পাশাপাশি প্রগতিশীলদের একটি খুব শক্তিশালী কণ্ঠস্বর আছে, যারা না বলছে এবং যারা আসলে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো একটি ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে ইসরায়েলি রাষ্ট্রের পাশাপাশি আহ্বান জানাচ্ছে। একটা স্পষ্ট পার্থক্য প্রয়োজন। ইহুদি ধর্ম কোনো রাষ্ট্রীয় নীতি বা রাজনৈতিক গোষ্ঠী নয়। আমরা এখানে জায়নবাদ নামক রাজনৈতিক প্রকল্পটা বিশ্লেষণ করছি। ইসরায়েলি রাষ্ট্র ও সামরিক শাসনই সেই পদ্ধতি যা বসতি স্থাপনকারীদের মাধ্যমে দখলকৃত ভূমিতে স্থায়িত্ব আনছে। তাই দখল মানে ইহুদি ধর্ম নয়। আমরা বলছি ব্যবস্থার, সিদ্ধান্তের এবং যাদের ওপর সেই সিদ্ধান্তের প্রভাব পড়ে তাদের কথা। অভুল গল্পটি বদলে দেয়, শুধু দখলের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং সেটি কার্যকর করতে অস্বীকারও। এটা এক ধরনের গুরুতর প্রমাণ। তুমি যেই হও না কেন, এখানে একটা সীমারেখা টানতেই হবে। যখন কেউ তোমাকে কিছু নিষিদ্ধ কাজ করতে বলে, সেটা করো না। এই বইটা গুরুত্বপূর্ণ কারণ এটা পড়লে একটা নতুন দুয়ার খুলে যায় এবং তারা ভিন্ন পথের সন্ধান পায়। সবসময় আজ্ঞা মানা জরুরি নয়, কখনো আজ্ঞা অমান্য করাও জরুরি। এটি দেখায় যে তুমি চাইলে নির্দেশ নাও মানতে পারো। এর গুরুত্ব অনেক, কারণ আজ্ঞা মানা সহজ, কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে না বলা আমি এই স্রোতের অংশ হতে বা এই নিষিদ্ধ কাজগুলো করতে রাজি নই, কারণ একজন মানুষের কখনোই এমন আচরণ করা উচিত নয়। এই বইটা সেই দিগন্ত খুলে দিয়েছে। সরকারি ভাষ্যকে অকাট্য প্রমাণ করতে জোর দরকার ছিল, কিন্তু রিজার্ভ সেনারা লড়তে অস্বীকার করায় সেই অপরিহার্যতা ফিকে হয়ে গেল এবং তা স্রেফ একটি পছন্দে পরিণত হল। তারা চেয়েছিল আমি যেন একটা কোম্পানি নিয়ে এলাকায় অপারেশনাল কার্যক্রমে যাই। আমি বললাম আমি অস্বীকার করছি। আর দ্বিতীয়বার গাজা উপত্যকায় তারা চেয়েছিল আমি বন্দি নিই। ভেবেছিলাম মেঝেতে বন্দিরা এভাবে পড়ে থাকবে। বললাম না, এটা সহ্য করা অসম্ভব। তখনই মানিনি, ব্যাস এটুকুই। আর আমার বিরুদ্ধে কিছুই করেনি। তারা আমাকে বদলে দিয়েছিল। তারা আসলে কোনো ঝামেলা চায়নি। ইন্তিফাদা রাস্তা ছাড়িয়ে শুধু সৈন্যদের নয়, এক মিথেরও মুখোমুখি হয়েছিল, যে ফিলিস্তিনিরা শুধু নিরাপত্তা সমস্যা, যে অস্থিরতার নিচে কোনো গুরুতর রাজনৈতিক দাবি নেই, কেউ শোনার বা বলার নেই। কিন্তু পুরো সমাজ যদি ধর্মঘট, শিক্ষা ও
অসন্তোষ গুরুত্বপূর্ণ, তবে এর কারণটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ দখলদারিত্ব শুধু সৈন্যদের দ্বারা টিকেছিল না, এর পেছনে একটা রাজনৈতিক কল্পনা দরকার ছিল, আর সেই কল্পনার এক অংশ ছিল বসতি স্থাপনকারীদের মতাদর্শ। কিন্তু কোনো ফিলিস্তিনি রাষ্ট্র ছিল না। মজার ব্যাপার সেই গল্পটা, এটা সত্যি নয়, এটি ঐতিহাসিকভাবে সত্য নয়, যদিও অনেকে এটি অন্ধভাবে বিশ্বাস করে। কিন্তু যদি আপনি আপনার সহজ 1-2 ইতিহাস দেখেন, এখানে আগে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র ছিল না, এটি সবসময় ইসরায়েলের ছিল। এমনকি ইহুদিদের অনুপস্থিতিতেও এরেতো ইসরায়েল তাদেরই ভূমি ছিল। আমি সিনাইয়ের অর্ধেকও অন্তর্ভুক্ত করছি। আমার বড় দুঃখের বিষয়, সবটা আমার নেই। সিনাইয়ের অর্ধেক এবং জুদিয়া ও সামারিয়া আমার দখলে, গোলান মালভূমি আমার, আমি তৈরি। বসতি স্থাপনকারীদের মতাদর্শকে ইহুদিবাদ নয়, বরং ভূমি ও সার্বভৌমত্বের একটি রাজনৈতিক প্রকল্প হিসেবে চিহ্নিত করতে হবে। আমি দেখি না কিভাবে কোনো ব্যক্তি, সে আরব হোক বা অন্য কোনো জাতি বা অন্য কোনো উৎসের হয়, এখানে তার ভবিষ্যৎ খুঁজে পাবে যদি না সে শতভাগ জায়নিস ধারণার সাথে নিজেকে সম্পূর্ণভাবে একাত্ম করে। আর জায়নিস্ট ধারণা হলো ইহুদি জাতির জন্য একটি রাষ্ট্র। এটা আমাদের ঐতিহ্য, আমাদের বিশ্বাস, এবং ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গড়ে তোলার আমাদের ইচ্ছার সাথে একাত্ম হওয়া, ব্যাস। আর আমরা ঠিক যা চাই তা হলো শুধুমাত্র ইহুদিদের জন্য একটি রাষ্ট্র। কখনো কখনো মানুষ এটা বলতে ভয় পায়, কারণ এটা বর্ণবাদের মতো শোনায়, এটা বৈষম্যমূলক শোনায়। হ্যাঁ, তারা জায়নিস্ট ধারণায় একাত্ম হলে স্বাগত, কিন্তু না চাইলে এখানে তাদের থাকার কোনো কারণ নেই। আমরা থাকতে বলছি না, তারা নিজেরাই বুঝে নিক। যখন কোনো মতবাদ নিজের ভাষায় কথা বলে, তখন বিমূর্ততা দূর হয়ে যায়। বসতি ম্যাপে শুধু একটি বিন্দু নয়, রাস্তা, পাহাড় বা কোনো পরিবারের ভবিষ্যৎ সবই অন্যের দৃঢ়তায় পুনর্গঠিত হওয়ার দাবি রাখে। এটা তাদের জন্য কোনো জায়গা নয়। তারা নিরাপত্তার যুক্তি ব্যবহার করেছিল, কারণ এটা বিশ্ববাসীর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। এবং আরো বলি, আমি সত্যিই বিশ্বাস করি যে নিরাপত্তা নিয়ে বাস্তব উদ্বেগ আছে। তবে আমার মনে হয়, যদি কোনো দেশের সীমান্ত খারাপও হয়, তবুও সে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু যদি অর্ধেক জনগণ শত্রুর প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে কোনো দেশই নিজেকে রক্ষা করতে পারবে না। যেমন যুক্তরাষ্ট্রের কাছে যতই পারমাণবিক অস্ত্র থাকুক না কেন, যদি এখানে রাশিয়ানরা বাস করত, তাহলে তারা অসহায় হয়ে পড়ত। এটাই হলো তুলনা। এখন জনসংখ্যাগত সমস্যার মুখোমুখি হয়ে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন। কিছু ইসরায়েলি নিজেদেরকে বোঝাচ্ছেন যে হয়তো স্থানান্তরের কোনো সম্ভাবনা আছে। এখন স্থানান্তর এরপর বেটা গ্রাম, যেখানে একদল বসতি স্থাপনকারী ঢুকে এবং এক কিশোর নিহত হয়। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং দেখা যায় ঘটনাটি প্রাথমিক বিশ্বাসের চেয়েও অনেক বেশি রহস্যময়। 88 সালের 6 এপ্রিল আমি বাড়িতে ছিলাম। আব্দুর রহমান আমার বাড়িতে হঠাৎ আমি শহরের লাউডস্পিকারে শুনলাম যে একদল বসতি স্থাপনকারী গ্রামটির পূর্ব দিক থেকে বেইতায় প্রবেশের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আমি এবং গ্রামের কিছু তরুণ ঘটনাস্থলে চলে গেলাম। আমরা পৌঁছানোর পর দেখি উপত্যকার মাঝখানে একদল বসতি স্থাপনকারী, যাদের চারদিক থেকে গ্রামের তরুণ, নারী ও পুরুষেরা ঘিরে রেখেছে। তাদের একজন সরাতে আকাশে গুলি ছুড়লেও কাজ হয়নি, উল্টো ভিড় আমাদের ঘিরে ফেলে। আমি মুসার কাছে গেলাম। মুসা, তার মাথা থেকে রক্ত ঝরছিল। পরে জানা গেল তার মাথায় গুলি লেগেছে। এরপর ঘটনাগুলো আরো উত্তপ্ত হয়ে ওঠে। তরুণদের একজন তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি তাকে বললাম তোমাকে গ্রাম থেকে তাড়াতে চাই, অস্ত্রটা দাও আর চলে যাও। ইমাদ সেখানে দাঁড়িয়ে কিছুই বলল না। সে তার পেটের দিকে ইশারা করলো। সে তাকে পেটে গুলি করলো, নেমে এসে আমার পেটেও গুলি করলো, আর সেখানে বিনা দ্বিধায় সে 3-4 মিটার পেছনে সরে গেল। আমি ধীরে ধীরে পেটের ওপর শুয়ে পড়লাম, আর ইমাদ একটুও দ্বিধা করেনি। সে আবার 3 মিটার দূরে দাঁড়ালো। আরো একবার সে আবারও আমাকে মাথায় গুলি করলো। চারপাশে সবাই এখন এগিয়ে আসছে আর আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এতে বোঝা যায় দোষের দ্রুত বিস্তার ও ধীর সংশোধন। রেকর্ড জটিল হওয়ার আগেই শাস্তি মেলে। বাড়ি চিহ্নিত, পুরুষরা আটক, পরিবারগুলো অপেক্ষায়। সৈন্যরা তাদের গ্রেপ্তার করেছিল, স্থানীয় বাসিন্দারা তাদের বাসে তুলেছিল। বাসিন্দারা জানতো না আমরা তাদের বাগানের পেছনে নিয়ে গিয়ে হাড় ভেঙে দেব। আমরা তাদের শুয়াতাম, কুড়ালো কোদালের হাতল দিয়ে তাদের পেটাতাম তুলনামূলকভাবে। সত্য গোপন রেখেই একটা গ্রামকে দায়ী করা হচ্ছে। প্রমাণের আগেই ফিলিস্তিনিদের দোষী সাব্যস্ত করাই এখনকার নিরাপত্তার অজুহাত। আর বেটা, বেইত শাহুন নয়, ভিন্ন জায়গা, ভিন্ন পদ্ধতি। বেটা হলো দোষারোপ ও প্রতিশোধের মামলা ফাইল। বেইত শাহুর স্মরণ করায় সেই নাগরিক প্রতিরোধ, কর বর্জন, আত্মনির্ভরতা আর দখলদারিত্ব মোকাবিলার এক লড়াকু শহরের গল্প। ডিসেম্বরের 1 রবিবার সকালে বেইত সাহুরের বাসিন্দারা তাদের শহরে এক অস্বাভাবিক ঘটনার সাক্ষী হন।
একটা বড় ইসরায়েলি শান্তি দলের। ফিলিস্তিনিদের কাছে এটি ইতিবাচক বার্তা যে কিছু ইসরায়েলি পিএলওরা শান্তি প্রস্তাব গুরুত্বের সাথে নিচ্ছেন। আরাফাতের জেনেভা ভাষণ নিয়ে সবাই সরব, যেখানে তিনি ইসরায়েলের পাশে ফিলিস্তিন গঠনের আহ্বান জানান। বেইত শাহুরের প্যারিস হলে আশার আলো। পিএলও এবং আরব বিশ্ব ইসরায়েলের কাছে কার্যকর, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দাবি জানাচ্ছে। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করছি, যার প্রমাণ হলো পবিত্র ভূমিতে চলমান গণ অভ্যুত্থান গত বছরের ডিসেম্বর থেকে। তবে আমরা অনুভব করি যে এই সংগ্রামে আমরা একা নই এবং শান্তিপ্রিয় সব জাতীয় মানুষ আমাদের সমর্থন করছে। আমরা এখানে এসেছি কারণ এটাই শান্তির ঠিকানা, এবং আমরা জানি, আমি ইয়াসির আরাফাতের কথাকে স্বীকার করি যে আমরা তোমাদের সঙ্গে এসে কথা বলতে চাই, অর্থাৎ আলোচনা করতে চাই, এবং যেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রীয় শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা হয়। আমরা শান্তি চাই, আমাদের মানবতা দরকার, আমাদের ভূমিতে শান্তি দরকার। এখানে এখন সময় এসেছে যে ইহুদিদের বুঝতে হবে আমাদের দুই জাতির কারোরই কোনো ভবিষ্যৎ নেই যদি আমরা এখনই না এগিয়ে যাই এবং জেনেভায় আরাফাত আমাদের দিকে বাড়িয়ে দেওয়া শান্তির হাতটি না ধরি। আমি আপনাদের বলছি, পিএলওর সেই মানুষগুলো প্রস্তুত সৎ ও ন্যায্য আপসের জন্য, ইহুদিদের সঙ্গে প্রকৃত সমঝোতা ও শান্তির জন্য। পুরনো বয়ানটা টলে যায়। ফিলিস্তিনিরা হুমকি হলে ইসরায়েলি শান্তিকর্মীরা কেন বসছেন? কেউ না থাকলে আলোচনা চলছে কেন? বিশৃঙ্খলা কেন বারবার রাজনীতি তৈরি করে? একমাত্রিক গল্পই মূল সমস্যা, যেখানে বাস্তবতা সেই গভীরতা ফেরায়। এটা মিডিয়া ও রাজনৈতিক আলোচনায় একীভূত হয়ে গিয়েছিল। আমরা কিছু ইহুদি শিক্ষাবিদ গত 10 বছর ধরে মানছি যে এটা নিছক প্রচারণা। ইসরায়েলিরা ঘটনা বোঝে না, দখলদারিত্ব সম্পর্কে তারা অজ্ঞ। নিজেদের শিক্ষিত করতে আমরা ফিলিস্তিনি নারীদের আমন্ত্রণ জানালাম। তাদের সাথে কথা বলে আমরা তাদের সমস্যা ও জীবন সম্পর্কে জানতে পারলাম। আমরা জানলাম তারা প্রতিদিন কিভাবে কষ্ট পান, সেখানে কিভাবে হত্যা চলছে এবং দখলদারিত্বে তাদের জীবন কিভাবে নিয়ন্ত্রণহীনভাবে সীমাবদ্ধ। অধিকাংশ ইসরায়েলির স্পষ্ট রাজনৈতিক মতামত থাকে। কারো সাথে কথা বললে সারা রাত তর্ক হতে পারে, কিন্তু কোনো লাভ হয় না। তবে কেউ যখন বলে আমি এটা করতে অস্বীকার করি কারণ এটা আমাদের দেশের জন্য ভুল, এটা অনৈতিক, এর চেয়ে জেলে যাওয়াই ভালো, 1 থেকে 100 জন হলে মানুষ অবাক হয়ে জানতে চায় কি হচ্ছে। এরা তো কাপুরুষ হয়, এরা তো বিশ্বাসঘাতক নয়, অধিকাংশই অফিসার। এরা অস্বীকার করলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর আইনি পদক্ষেপের বিষয়। সহিংসতার পর তদন্ত, অভিযুক্ত হওয়া বা ছাড় পাওয়া এবং কাকে বিপজ্জনক বা জটিল ভাবা হয়েছে সেটাই আসল। ইসরায়েলিদের জন্য নির্ধারিত বাইপাস সড়কের কারণে তারা উপত্যকার অংশ হারিয়েছে, যা তারা নিজেরা ব্যবহারের অনুমতি পায় না। পুরো ব্যাপারটা দেখা অত্যন্ত কষ্টকর। এটাই তো তাদের প্রতিদিনের জীবন। লড়াইয়ের কথা বলছি না, হেব্রনে হাঁটলে দেখবেন লাখো আরব ও কয়েকশো ইহুদির মাঝে বিক্রেতারা রাইফেলধারী, যেন তাদেরই সব। সেটলাররা ফিলিস্তিনি গ্রামে ঢুকে ক্ষেত পুড়িয়ে, ঘরবাড়ি ধ্বংস, মারধর, এমনকি গুলিও করতে পারে। সেটলাররা বেশ কিছু নারীকে মারধর করেছে। আমরা সেখানে অহিংসভাবে উপস্থিত থাকা সত্ত্বেও তারা আমাদের উপর আক্রমণ চালায়। ইসরায়েলি সরকার সেটলারদের ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন থেকে থামানোর জন্য কিচ্ছু করছে না। ফিলিস্তিনিদের হত্যার দায়ে খুব কম সেটলারই অভিযুক্ত হয়েছে, যাদের আবার প্রেসিডেন্ট ক্ষমা বা সাজা কমিয়ে দেন। অনেক সময় নিরাপত্তা বাহিনী সরাসরি তাদের সহযোগিতা ও পাহারা দেয়। যেমন সেটলাররা ফিলিস্তিনি বাড়ি দখল করে বলে এটা তাদের। ক্ষুব্ধ ফিলিস্তিনিদের থেকে তাদের বাঁচাতে সীমান্ত পুলিশ নিচে দাঁড়িয়েছিল। পুলিশ তাদের গ্রেপ্তার না করে শুধু বলল এটা অবৈধ। মূলত ফিলিস্তিনিদের পরিস্থিতি এমন করা যাতে উন্নত স্বাভাবিক জীবনের প্রত্যাশীরা চলে যেতে বাধ্য হয়। সে চায় চলে যেতে, বারবার চলে যেতে, সবকিছু ছেড়ে চলে যেতে। আমরা কোথায় যেতে চাই? আমরা আমাদের জমি ছেড়ে যেতে চাই। জাবরা পরিবার নিয়মিত হয়রানির শিকার। সম্প্রতি আব্দুল জাওয়াদ তার নাতি নাতনিদের ফেটলারদের হামলা থেকে বাঁচাতে গিয়ে পা হারিয়েছেন।
অনেকে মনে করি আমরা সেটলারদের কাছে জিম্মি, কারণ অধিকাংশ ইসরায়েলি অধিকৃত ভূখণ্ড নিয়ে ভাবছে না। রাজনৈতিক ক্ষমতার জোরে এই সেটলাররা তাদের সরানোর সব চেষ্টা রুখে দিচ্ছে, আর তারা সেখানে থাকা পর্যন্ত ফিলিস্তিনিরা শান্তি পাবে না। মূলত দুই ধরনের সেটলার আছে। একটা হলো আদর্শবাদী সেটলার, যারা মনে করে ইসরায়েলি মানবাধিকার বিশ্লেষণী একে অক্ষমতা ও শিথিলতা বলা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে সেটলারদের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দুর্বল আইন প্রয়োগ একে কাঠামোগত রূপ দেয়। আইন প্রয়োগ শুধু সহিংসতার পরের ঘটনা নয়, এটি একটি বার্তা। এটি ফিলিস্তিনিদের শেখায় তারা সুরক্ষা পাবে না, সেটলারদের শেখায় রাষ্ট্রের প্রশ্রয় কতটুকু, আর বিশ্বকে শেখায় কোন সহিংসতা সংকট আর কোনটি নিছক ফাইলবন্দি জটিলতা। ফিলিস্তিনি বিদ্রোহের দ্বিতীয় বছরে তেল আবিবে শান্তি সংগঠন পিস নাওয়ের সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয়। স্লোগান ওঠে, পিএলওর সঙ্গে এখনই শান্তি চাই। বৃষ্টির মধ্যে তারা লেখক দান আলমাগরের মুখে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডের বর্ণনা শোনে। আমরা প্রতিদিন এমন কাজ করছি যা অন্যান্য ট্রাইব্যুনাল অনেক আগেই নারী, শিশু ও বৃদ্ধদের ওপর যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করেছে। চলুন কথাগুলো স্পষ্টভাবে বলি, নিষ্ঠুরভাবে। সব জেনেও আমরা নীরব। যারা এসব করছে তারা আমাদেরই সৈনিক, আমাদেরই আপনজন। আর যারা এসব অনুমোদন দেয় বা ধামাচাপা দেয় তারাও আমাদেরই নির্বাচিত প্রতিনিধি। আপনাকে অনেক ধন্যবাদ জিগা লিম্বার। পিস নাও বড় পদক্ষেপ নিয়েছে। আগে তাদের স্লোগান সাহসী মনে হলেও আক্রমণ করা হতো। 1 বছর আগে ফিলিস্তিনিদের সাথে কথা বলা সাহসী ছিল, আজ পিএলওর সাথে কথা বলাটাই সাহসী। আসুন রক্তপাত এড়িয়ে নিজেদের রক্ষা করি। 1-1.5 বছরের মধ্যে আমরা এখানে দাঁড়িয়েই এখনই ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার দাবি জানাবো। ততদিনে ইন্তিফাদা ইসরায়েলি বিতর্কে দৃশ্যমান হয়ে ওঠে। নিরাপত্তার আড়ালে রাজনৈতিক ও সামরিক ভাষা থাকলেও তা আর নিরঙ্কুশ ছিল না। কেউ বলছিলেন কথা বলো, কেউ বলছিলেন দখলদারিত্ব, কেউ বলছিলেন এটা আমাদের নামে হতে পারে না। এতে অতীত মোছে না। ইসরায়েলি রাষ্ট্রীয় মামলা, সামরিক শাসন ও বসতি স্থাপনকারীদের সহিংসতা এখনও অব্যাহত। পশ্চিমা কূটনৈতিক আড়াল ফিলিস্তিনিদের দুর্ভাগ কমায় না, বরং এটি অন্ধতার অজুহাত দূর করে কার্যকর ভূমিকা রাখে। মানুষ যন্ত্রপাতি দেখলে তা অদৃশ্য থাকে না, এটি রক্ষিত, স্বাভাবিক, অস্বীকৃত ও প্রতিরোধ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়লে ফিলিস্তিনিরা কূটনীতিতে জায়গা পেল, তবে এতেই স্বাধীনতা আসে না। নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় কূটনৈতিকদেরও মানাতে হলো, কারণ ক্ষমতা উদার হয়ে ওঠে। বিদ্রোহ ফিলিস্তিনিদের আড়াল করা কঠিন করে তোলে। রাস্তা, স্কুল ও ধর্মঘটের ফুটেজ ছড়িয়ে পড়লে যুক্তিটি ইসরায়েলি বিতর্কেও পৌঁছায়। বছর শেষে সরকার নীরব জনগণের বদলে তাদের মুখোমুখি হয়, যারা জোর করে ইতিহাসে জায়গা করে নিয়েছিল। কূটনৈতিক মানচিত্র বদলাল। জর্ডান পশ্চিম তীরের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক চুকাল। ইয়েলোকের পাশ কাটানো আরও কঠিন হয়ে উঠল। আরাফাত আরও বেশি আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে গেলেন। প্রতিনিধিত্ব নিজেই পুনর্বিন্যাস হচ্ছিল। কিন্তু ঠিক এখানেই আমাদের সতর্ক থাকতে হবে। কূটনৈতিক পরিবর্তন হলেও বাধা থেকে যায়। এটি আলোচনার কণ্ঠস্বর বদলালেও নিয়ন্ত্রণ অন্যের হাতেই থাকে। ভিসা প্রত্যাখ্যান অনেক গভীর অর্থ বহন করে, যেমন কোনো ফিলিস্তিনি নেতাকে প্রবেশাধিকার না মেলায় পুরো ফোরামই সরিয়ে নেওয়া হয়। জর্জ শাল্টোজ সাম্প্রতিক সময়ের অন্যতম দক্ষ ও সম্মানিত পররাষ্ট্র সচিব ছিলেন। তবে ইয়াসির আরাফাতকে জাতিসংঘে বক্তব্য দেওয়ার ভিসা না দেওয়ার সিদ্ধান্তে আমি একমত নই। আরাফাত মন্দলোক হলেও জাতিসংঘ সবাইকে নিয়ে কাজ করতেই চার্টার তৈরি। শুধু ভালোদের সাথে কথা বলে শান্তি আসবে না। এই দেশটি ওই লোককে 12 ঘন্টার ভিসা দিতে পারত, কিন্তু এখন আমি শঙ্কিত। গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে আমাদের সমালোচনা করার সুযোগ তিনি পেয়েছেন, যা নিয়ে তার আরও শেখার আছে। সচিব শাল্টোজের আরাফাতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমি পুনর্বিবেচনা করব না। শাল্টোজ একজন সৎ মানুষ। ভিসা প্রত্যাখ্যান করে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিয়েছেন। পুরো বিশ্ব ও জাতিসংঘ এটা বোঝে, যদিও তারা জেনেভার প্রচারণার সার্কাসে আটকে। নিউ ইয়র্ক বা জেনেভা, যেখানেই আলোচনা হোক, আসল বিষয় একই। ইসরায়েল প্রতিবেশীদের সাথে শান্তি আলোচনায় আগ্রহী। প্রশ্ন হলো, পিএলও কি সন্ত্রাস ছেড়ে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে শান্তি প্রক্রিয়ায় আসবে? জর্জ শাল্টোজ পিএলওকে শান্তির সুযোগ নিতে চ্যালেঞ্জ করেছেন। আমরা তাদের উত্তরের অপেক্ষায়। এই তথ্যগুলো প্রবেশের শর্ত দেখায়। ফিলিস্তিনিরা এটি আনলেও শর্তগুলো আগে থেকেই নির্ধারিত ছিল। স্থান, ভাষা ও শ্রুতিমূল্য সবই নির্দিষ্ট ছিল। পিএলও প্রধানকে ভিসা না দেওয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদ আজ নিউ ইয়র্ক থেকে অধিবেশন সরানোর পক্ষে ভোট দিয়েছে। রিচার্ড স্লেসিঞ্জার রিপোর্ট করছেন।
154টি দেশ আরাফাতের ভাষণ শুনতে অধিবেশন জেনেভায় সরানোর পক্ষে ভোট দেয়। ওয়াশিংটন তাকে ভিসা দেয়নি এবং যুক্তরাষ্ট্র জেনেভায় যাওয়ার বিপক্ষে ভোট দেয়। আজ বিকেলে শুধু ইসরায়েলি আমেরিকার সাথে যোগ দেয়। পিএলও সন্ত্রাস ছাড়েনি, পিএলওর স্বভাব বদলায়নি। সাধারণ পরিষদ সরানোর বিতর্কে মধ্যপ্রাচ্য সংকটের গভীর বিভাজন ফুটে উঠেছে। আরব রাষ্ট্রগুলো পিএলওর ওপর ইসরায়েলি হামলা থামাতে চেষ্টা করছিল। জায়োনিস্ট প্রতিনিধির বিবৃতির সাথে পরিষদের আলোচ্য বিষয়ের সম্পর্ক নেই। আজকের পদক্ষেপটি আগের ভোটের পর এসেছে, যেখানে বিশ্ব সংস্থা যুক্তরাষ্ট্রকে আরাফাতকে ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছিল। সেসব ভোটেও তারা হেরেছে। এর ফলে ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। এতে খরচ হবে প্রায় $6.5 লাখ এবং জাতিসংঘের মতে যুক্তরাষ্ট্রকে প্রায় 1/4 অর্থের বিল পাবে। জেনেভায় বিদ্রোহ কূটনৈতিক রূপ পায়। রাষ্ট্রগঠন, স্বীকৃতি, শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সম্মেলন। জেনেভায় জাতিসংঘে ইয়াসির আরাফাতকে করতালিতে বরণ করা হয়। পিএলও নেতার দ্বিতীয় ভাষণের অপেক্ষা চলছে, যা নিউ ইয়র্কের 14 বছর পর। এবং এবার তিনি আগের মতো খালি পিস্তল, খাপ বা জলপাই শাখা কিছুই বহন করেননি। পক্ষে নীরবতা। জলপাই শাখাটি বেড়ে উঠেছে। এটি এখন গাছ। ইয়াসির আরাফাত ব্যাখ্যা করবেন এবং ইন্তেফাদা অর্থাৎ শান্তিপূর্ণ পাথর বিদ্রোহকে গভীর শ্রদ্ধা জানাবেন। পিএলও প্রধান হিসেবে আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা ঘোষণা করছি। এটি দুবার যথাযথভাবে পুনরাবৃত্তি হবে, যা জাতিসংঘের সদস্য প্রতিনিধিরা রেকর্ড করবেন। ইসরায়েলিদের অনুপস্থিতিতে আরাফাত প্রস্তাব দেন আরব জেরুজালেম সহ দখলকৃত ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন ও তা তাদের তত্ত্বাবধানে রাখার। দখলকৃত ফিলিস্তিনি ভূমি সাময়িক জাতিসংঘ শাসনে আনার দাবি জানাচ্ছি। সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সুরক্ষা ও তদারকির জন্য ইয়াসির আরাফাত চান। তার শান্তি উদ্যোগে তিনি সকল পক্ষের সমঝোতা চান, যাতে শান্তি সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিন ও ইসরায়েল অন্তর্ভুক্ত। শেষে পিএলও নেতা অস্ত্রের বদলে সাহসের, শান্তির ডাক দিয়ে ইসরায়েলি রাজনৈতিক পক্ষগুলোর প্রতি বক্তব্য শেষ করেন। আরেকটি বিষয় ইয়াসির আরাফাত বলেননি, গুরুত্বপূর্ণ হল গতকাল ওয়াশিংটন বিষয়টি স্পষ্ট করেছে। স্টেট ডিপার্টমেন্ট জানায় শর্ত মানলে তারা পিএলওর সাথে সংলাপে রাজি, যার মধ্যে ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। আজ ইয়াসির আরাফাত শান্তির কথা বললেও জাতিসংঘে তার মুখে সেই স্বীকৃতি শব্দটি শোনা যায়নি। সেই শব্দগুলো গুরুত্বপূর্ণ ছিল। এগুলো ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবিকে আনুষ্ঠানিক রূপ দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। ঘোষণায় রাষ্ট্রের নাম হতে পারে, কিন্তু চেক পয়েন্ট খোলে না বা শরণার্থীকে ঘরে ফেরায় না। কেবল কথায় সামরিক শাসন মোছা যায় না। ভাষা এগিয়ে চলেছিল, কিন্তু যন্ত্রপাতি আগের মতোই ছিল। আর এখানেই অস্বস্তি। গণজাগরণ দৃশ্যমানতা আনলেও এখন তা ক্ষমতার ভাষায় রূপান্তর করা জরুরি ছিল। এই প্রস্তাব গ্রহণ করুন, রাষ্ট্রকে স্বীকৃতি দিন, পদ্ধতিটি ছাড়ুন, সঠিক সূত্রে ও ফর্মে শ্রোতাদের বলুন এই পরিবর্তন সার্থক ছিল। এটি বহুদিনের রুদ্ধদ্বার খুলে দিলেও শর্তগুলো সমান ছিল না। অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের নিজেদের রাজনৈতিক আলোচনার যোগ্যতা প্রমাণ করতে হতো। আরাফাত বিরোধী হাবাসের দল চরমপন্থী ছিল। পুরো পিএলও না হলেও আরাফাত মূলধারার ফাতাহের নিয়ন্ত্রক, যারা ঐতিহাসিকভাবে ইসরায়েলকে শর্ত সাপেক্ষে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলি সরকার ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ স্বীকার করতে এবং তাদের জন্য একটা স্বদেশ নিয়ে আলোচনা করতে সাহায্য করতে প্রস্তুত। এরপর মার্কিন মাধ্যমে পিএলও 242 আর 338 প্রস্তাব মেনে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার ও সন্ত্রাসবাদ নিন্দা করলে যুক্তরাষ্ট্র সংলাপ শুরু করে। আজ ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও একটা বিবৃতি প্রকাশ করেছে, যেখানে তারা জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করেছে। নিরাপত্তা পরিষদের 242 এবং 338 নম্বর প্রস্তাব ইসরায়েলের শান্তি ও নিরাপত্তার মধ্যে টিকে থাকার অধিকার স্বীকার এবং সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র পিএলও প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপের জন্য প্রস্তুত। আমি আমাদের তিউনিসিয়ার রাষ্ট্রদূতকে সে সংলাপের জন্য একমাত্র অনুমোদিত চ্যানেল হিসাবে মনোনীত করছি। যুক্তরাষ্ট্রের লক্ষ্য সবসময় একই ছিল এবং থাকবে, মধ্যপ্রাচ্যে একটা সর্বাত্মক শান্তি। এই প্রেক্ষাপটে আমি এই ঘটনাকে পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার সূচনার দিকে আরও একটা পদক্ষেপ হিসাবে দেখি, যা একমাত্র এমন শান্তির দিকে নিয়ে যেতে পারে।
এখানে কিছুই এমন নয় যা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি বা গ্রহণ করার ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রের অবস্থান হল পশ্চিম তীর ও গাজা স্থিতি কোনো একক পক্ষের একতরফা পদক্ষেপের মাধ্যমে নির্ধারিত হতে পারে না, বরং কেবলমাত্র আলোচনার প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হতে পারে। যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণাকে স্বীকৃতি দেয় না। এটাও জোর দিয়ে বলা গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি সুযোগটি ছিল সংকীর্ণ, কেবল একটি সংলাপের পথ, সার্বভৌমত্ব ও দখলদারিত্ব চুক্তির বাইরেই থেকে গেল। বানজিন ইয়েলোর ভাষ্য ও উক্তি হলো, যা হয়ে গেছে তা ভুলে যাও। না, যখন আমাদের মধ্যে আলোচনা হবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে প্রথম আলোচ্য বিষয়টি হবে, সেই সংলাপে আমাদের আলোচ্য সূচিতে সন্ত্রাসবাদ বিষয়টি থাকবে এবং আমরা এটা স্পষ্ট করে দেব যে সন্ত্রাসবাদ বর্জনের গুরুত্ব বিষয়ে আমাদের অবস্থানই হলো মূল কেন্দ্রবিন্দু। সেই শর্তগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল। 1975 সাল থেকে পিএলওর সঙ্গে সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত ছিল এগুলোই। আমাদের অবস্থান বদলায়নি, আমরা ধারাবাহিকভাবে সেই অবস্থানেই থেকেছি এবং আজ আমরা স্পষ্টভাবে সেই শর্তগুলোর গ্রহণযোগ্যতা পেয়েছি। অসমতা এখানে নীরব ও তীক্ষ্ণ। এক পক্ষের রাষ্ট্র, সেনাবাহিনী, সীমান্ত স্বীকৃতি ও কূটনৈতিক সমর্থন ছিল। অন্য পক্ষকে তো কথা বলার আগেই শর্ত পূরণ করতে হতো। এটি নিরপেক্ষ নয়, এটি ক্ষমতার জোরে প্রবেশের শর্ত। তবুও বিদ্রোহ পরিস্থিতি নাড়িয়ে দেয়। এটি সেই পুরনো ধারণা ভেঙে দেয় যে ফিলিস্তিনিদের রাজনৈতিক মূল্যহীনভাবে অনির্দিষ্টকাল শাসন সম্ভব। তবে কূটনীতিতে আসা অধিকারগুলো একটা ছাঁকনির মধ্যে দিয়ে আসে, যা সবকিছু ঢুকতে দেয় না। এখানে আমাদের ইসরায়েলি বন্ধুদের পক্ষ থেকে সত্যিকারের সদিচ্ছা ও ইতিবাচক প্রচেষ্টা দরকার হবে। আর যদি আমরা সেটা না পাই, আর যদি আমরা সেটা দ্রুত না পাই, তাহলে আমাকে আপনাকে বলতে হবে, মি লেভিন, ওখানে সবাইকে এটা জানা উচিত। টেলিফোন নম্বর হলো 120245614114। আপনারা যদি সত্যি শান্তি চান আমাদের ফোন করুন। বেকারের বার্তার সময় ওয়াশিংটনে ছক ভাঙছিল। ক্লান্ত পৃষ্ঠপোষক ও ইসরায়েলি রাজনীতিও তখন সংকটে পড়ছিল। এটি শান্তির আকাঙ্ক্ষী সকলের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠায়। আমরা এসেছি মাদ্রিদে এসে আসার এক মিশন নিয়ে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ন্যায়সঙ্গত, স্থায়ী ও সর্বাত্মক সমাধানের কাজ শুরু করতে। আমরা এখানে এসেছি সেই পৃথিবীর অংশের জন্য শান্তি খুঁজতে, যা মানুষের দীর্ঘ স্মৃতিতে। একটা সূচনা গুরুত্বপূর্ণ হলেও তা করিডর হতে পারে, যেখানে জরুরি প্রশ্নগুলো অপেক্ষা করে। আমরা যে প্রক্রিয়ার কথা কল্পনা করছি তা হলো সরাসরি আলোচনার দুটি ধারা, একটি ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে, অন্যটি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে। আলোচনা পরিচালিত হবে জাতিসংঘের ভিত্তিতে, নিরাপত্তা পরিষদের 242 ও 338 নম্বর প্রস্তাব। আসল কাজ এখানে এই পূর্ণাঙ্গ অধিবেশনে নয়, বরং সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় হবে। এই সম্মেলন অংশগ্রহণকারীদের ওপর কোনো সমাধান চাপিয়ে দিতে পারে না বা কোনো চুক্তিতে ভেটো দিতে পারে না, এবং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, সম্মেলন কেবলমাত্র প্রতিটি অংশগ্রহণকারীর সম্মতিতে পুনরায় আহ্বান করা যেতে পারে। অগ্রগতি নির্ভর করছে সেই পক্ষগুলোর ওপর যাদের এই পরিস্থিতিতে বাঁচতে হবে। মাদ্রিদ নতুন কূটনৈতিক কাঠামো গড়েছে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ধারা, প্রস্তাবনা, টেবিল, পতাকা ও ক্যামেরা সহ সব আয়োজনই ছিল। আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কিছু বলতে চাই। এই সম্মেলন সম্ভব করতে আমরা সক্রিয় ভূমিকা নিয়েছি এবং পররাষ্ট্র সচিব জিম বেকার ও আমি দুজনেই এই প্রক্রিয়াকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করব। এই উদ্দেশ্যে আমরা ইসরায়েল, সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিনিদের কাছে লিখিত আশ্বাস দিয়েছি এবং উন্মুক্ততা ও সততার চেতনায় আমরা প্রতিটি পক্ষকে জানাবো, অন্যদেরকে আমরা যে আশ্বাস দিয়েছি সে সম্পর্কে সংক্ষেপে অবহিত করব। পুরনো বর্জন ভাঙাই এটি জরুরি। তবে এক সম্মেলনেই সব সমাধান হয়েছে ভাবা ভুল। মাদ্রিদ ছিল স্রেফ কাঠামো। মূল প্রশ্নগুলো তখনও ছিল, ভূমি, চলাচল ও প্রত্যাবর্তনের নিয়ন্ত্রণ কার হাতে? সীমান্ত বা ভবিষ্যতে নিয়ন্ত্রণ কার হাতে? এই প্রশ্ন অমীমাংসিত থাকলে ন্যায় বিচারের চেয়ে বিলম্বই বেশি মনে হয়। তাই সমাপ্তি শুধু নেতাদের নয়, যে চাপ টেবিল নাড়িয়েছিল তা শুরু হয়েছিল ক্ষমতার অবহেলিত জায়গা থেকে। একটা দোকানের শাটার, ধার করা শ্রেণীকক্ষ, বিলি করা লিফলেট, নারীদের কমিটি, স্বনির্ভর শহর আর কারফিউর ক্যাম্প, এসবই ছিল সেই চাপের উৎস। এটাই কূটনীতির মূল শক্তি। নিখুঁত বা সহজ নয়ও, বাস্তব, দখলকৃত সমাজটি জেগে ওঠে।
প্রথম ইন্তিফাদা ফিলিস্তিনিদের সামনে আনে। বিশ্ব স্বাধীনতা না মেনে দৃশ্যমানটাকে বেঁধেছে নিরাপত্তা ও কূটনীতির জালে। শক্তিশালী রাষ্ট্রগুলোর আলোচনায় ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার প্রমাণের সেই অস্বস্তিকর বাস্তবতা এই বিদ্রোহ বদলে দিয়েছে। এটি ফিলিস্তিনি জীবন, শোক ও কল্পনা শক্তিকে ইতিহাসের কেন্দ্রে নিয়ে এসেছে। এটি টেবিল নাড়িয়ে দেয়। দৃশ্যমানতাই ক্ষমতা নয়, স্বীকৃতিই ফেরা নয়, প্রক্রিয়া বিচারময়। তাদের দেখা হলেও ফটকটি তালাবদ্ধ ছিল। বিশ্ব বিশৃঙ্খলা দেখলেও নথিপত্রে গভীর কিছু প্রকাশ পায়। সামরিক শাসন ও কারফিউ সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। প্রথম ইন্তিফাদা কেবল দাঙ্গা ছিল না, এটি ছিল দীর্ঘ 2 দশকের শোষণের বিরুদ্ধে এক সামাজিক প্রতিরোধ। বিশ্ব এই সত্যকে আড়াল করার চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত প্রকাশ পায়। এটি পাথর ছোড়া দিয়ে শুরু বা 93-এ শেষ হয়নি, দীর্ঘ ইতিহাসের অংশ মাত্র। বর্ণনায় থাকা আর্কাইভাল সূত্রগুলো সেই মুহূর্তের, যা ক্ষমতা আড়াল করতে চেয়েছিল। আসল আর্কাইভ পেতে প্রোটিয়ানে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ইতিহাস উদ্ধার এখনও বাকি।